ওকে, সো এই ভিডিওতে আমরা ফাউন্ডেশনের যে সেটেলমেন্ট আছে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু সেটা হচ্ছে ফাউন্ডেশনের শ্যালো ফাউন্ডেশন, যে কোনো ধরনের ফাউন্ডেশন না, ডিপ ফাউন্ডেশনের জন্য যেগুলো পাইল থাকে সেগুলোর জন্য আবার অন্যভাবে সেটেলমেন্ট হিসাব করতে হয়, সেটা আমরা পরে দেখবো। তো আমাদের সেটেলমেন্ট যেটা, সেটার মধ্যে আমরা বেসিক্যালি দুইটা টাইপ দেখতে পাবো। একটা হচ্ছে ইলাস্টিক বা ইমিডিয়েট সেটেলমেন্ট, আরেকটা হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট। যার মধ্যে ইলাস্টিক বা ইমিডিয়েট এটা আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট এবং নতুন এই 441-এ। কনসলিডেশন সেটেলমেন্টটা হচ্ছে 3-1-এ আমরা যে সয়েল মেকানিক্স পড়ছিলাম ওইটার ভিতর যে সেটেলমেন্টটা ছিল সেটার মতন। তো কনসলিডেশন আবার দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিটা হচ্ছে গ্রাফ বেসিসে আসে এবং প্রাইমারিটাও গ্রাফ বেসিসে আসে। বাট দেখা যায় যে আমাদের সেকেন্ডারিটার ইফেক্ট বেশি পাওয়া যায় অর্গানিক ক্লে যদি হয়, যেখানে আমাদের সয়েলের যেই স্কেলেটনটা ওইটাই আসলে ব্রেক হয়ে যায়। আর প্রাইমারি সেটেলমেন্ট হচ্ছে সয়েলগুলোর রিঅ্যারেঞ্জমেন্ট হয় এবং সেটার কারণে আমাদের একটা সেটেলমেন্ট দেখা যায়। তো এই নিচের যে দুইটা আছে কনসলিডেশন সেটেলমেন্ট, এটা একটা টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা, এটা সাথে সাথে হয় না, কিন্তু ইলাস্টিক বা ইমিডিয়েট সেটেলমেন্ট যেটা সেটার সাথে সাথে হয়ে যায়। তো দুইটা থেকেই আমাদের অঙ্ক আসে, তাই দুইটাই আমাদের একটু জানতে হবে। তো আমরা প্রথমে শুরু করি ইলাস্টিক বা ইমিডিয়েট সেটেলমেন্ট দিয়ে। এটার জন্য যে ফর্মুলাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এসই, এটা সমান সমান হচ্ছে কিউ নট মাল্টিপ্লাইড বাই বি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস মিউ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই ইএস ইন্টু আইএস ইন্টু আইএফ। সেই পুরো বিশাল এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। এই ফর্মুলার কোনটা দ্বারা কি বোঝায় সেইটা আমরা একটু দেখে আসি এখন। তাহলে প্রথমে আমরা যে ফাউন্ডেশনটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এইরকম, একটা শ্যালো ফুটিং আছে, এই হচ্ছে সেই শ্যালো ফুটিং। এই ফুটিং এর আমাদের একদম এইখান পর্যন্ত যে ডেপথটা এটা হচ্ছে আমাদের ডিএফ, মানে আগে যেটা ছিল আর কি ফুটিং এর ডেপথ সেটা হচ্ছে আমাদের ডিএফ। আর এটার নিচে লেটস এখানে কোনো একটা জায়গায় একটা লেয়ার আছে, যে লেয়ারটা হচ্ছে ইনকম্প্রেসিবল, মানে এটার কোনো সেটেলমেন্ট হবে না, ইনকম্প্রেসিবল। তো এই ইনকম্প্রেসিবল লেয়ার পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে আমরা বলবো এইচ। ওকে, আর এই যে ফুটিংটা, সেই ফুটিং এর ছোট যে বাহুটা, ছোট যেই ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটাকে আমরা বলবো বি, এবং লঙ্গের যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনটা হবে আমাদের এ। এখন এটা তো আমরা প্ল্যান ভিউ দেখতেছি, আমরা যদি এটাকে টপ ভিউ থেকে দেখতাম বা এলিভেশন ভিউ থেকে এলিভেশন বলতেছি সরি, প্ল্যান ভিউ থেকে দেখতাম, এটা দেখতেছি এলিভেশন, এখন দেখতেছি প্ল্যান, তখন আমরা এমন একটা জিনিস দেখতে পাইতাম যেখানে আমাদের এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের যে লেন্থটা থাকে মানে লঙ্গার ডাইমেনশনটা সেটা হচ্ছে এল। তো এই যদি আমাদের ঘটনা হয় তাহলে ফাউন্ডেশনের যে কর্নারগুলো আছে, একটা কর্নার এখানে, আরেকটা কর্নার এখানে, আরেকটা কর্নার এখানে, আরেকটা কর্নার এখানে, অর্থাৎ এই যে কর্নারটা অথবা এই কর্নারটা অথবা অন্য সাইডে যে দুইটা কর্নার আমরা দেখতে পাবো, এগুলা কতটুকু নিচে দেবে যাবে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এসই, অর্থাৎ এসিটা একটা লেন্থের ডিমেনশন আসবে, রাইট, এসই। তো কয়েকটা জিনিস আমরা এখানে ধরতে পারছি। প্রথম কথা হচ্ছে বিটা কি সেটা আমরা ধরতে পারছি, এছাড়া কিন্তু অন্য কোনো কিছুই আমরা ধরতে পারিনি। এগুলোর নামগুলো স্লাইডের ভিতরে বেশ ভালোভাবেই লেখা আছে, আমি সেই স্লাইডটা এখানে একটু বসাই দিতেছি, এখান থেকে আমরা নামগুলো একটা একটা করে জেনে নিই কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তো প্রথমে এসিটা মানে হচ্ছে আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট, এটা আমরা বুঝতেছি। বি মানে হচ্ছে উইডথ অফ দ্য ফাউন্ডেশন, এটা আমরা বুঝলাম এই ভ্যালুটা। ইএস মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল, আমাদের যে মাটি সেই মাটির মডুলাস অফ ইলাস্টিসিটি কত সেটা হচ্ছে এটা, স্টিলের না কিন্তু, 29,000 না, এটা মাটির, এটা 3,000-এর কাছাকাছি হয়। ওকে, মিউ মানে হচ্ছে পয়সনসের রেশিও। কিউ এন মানে হচ্ছে নেট ফাউন্ডেশন প্রেশার, যেটাকে আমি কিউ নট দিয়ে লিখছি, অর্থাৎ আমাদের ফাউন্ডেশনটা যতটুকু লোড নিবে, যতটুকু প্রেশার নিবে অথবা যতটুকু প্রেশার সে ট্রান্সমিট করবে সয়েলে, সেটা হচ্ছে আমাদের কিউ নট। আরেকটা ফ্যাক্টরের নাম বলছে এখানে, সেটা হচ্ছে আইএফ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টরের নাম এখানে বলা নাই, সেটা হচ্ছে আইএস, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টরই, বাট স্পেসিফিক্যালি ইনফ্লুয়েন্স ফ্যাক্টর ফর ডেপথ। ঠিক আছে, ইনফ্লুয়েন্স ফ্যাক্টর ফর ডেপথ। তাহলে এখানে কি কি টার্ম জানা হয়ে গেছে আমাদের, ইএস পর্যন্ত জানা হয়ে গেছে, আইএসআইএফ এর নামও জানা হয়ে গেছে, কিন্তু আইএসআইএফ গুলো বের করবো কেমনে সেটা জানা হয়নি। আইএসআইএফ দুইটাই বের করার জন্য আমাদের আবার দুইটা ফর্মুলা জানতে হবে। প্রথমটা হচ্ছে আইএস এর ফর্মুলা, এরপর এটা হচ্ছে আইএফ এর ফর্মুলা। তো ইউজুয়ালি দেখছি যে অঙ্কটা দিছিল আমাদের টার্ম ফাইনালে, সেখানে আইএস এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু দেওয়া ছিল, আর আইএফ এরটাও দেওয়া থাকতে পারে, বাট আইএফ এরটা আমরা এমনি মনে রাখতে পারবো, এটা খুব বেশি কঠিন না। দেখ ফর্মুলাগুলো বলি, 0.66, এখানে হবে ডিএফ বাই বি। ওকে, ডিএফ বাই বি, এটার উপর পাওয়ার থাকবে নেগেটিভে 0.19, নেগেটিভে 0.19। এরপর একটা জিনিস যোগ করতে হবে, কি যোগ করতে হবে, 0.025, এটার সাথে একটা মাল্টিপ্লিকেশন। এখানে তিনটা টার্ম থাকবে, দুইটা যোগ হবে একটা বিয়োগ হবে। প্রথম টার্মটা হচ্ছে এল বাই বি, একের বেশি। পরের টার্মটা হচ্ছে 12 মিউ, একটু ছোট কোটাই হবে। আর মাইনাস দিয়ে থাকবে 4.6, এটা একটা কনস্ট্যান্ট, 4.6 ভ্যালু। ঠিক আছে, তো এইটা করলে আমরা পেয়ে যাবো আমাদের আইএস এর ভ্যালুটা। এরপর আর একটা ভ্যালু হচ্ছে আইএফ, আইএফ সমান সমান হবে একটা ফ্যাক্টর F1
প্লাস 1 মাইনাস 2 মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ ইন্টু মাল্টিপ্লাই হবে এখানে একটা ফ্যাক্টর f2। তাহলে এখানেও আমরা মোটামুটি জিনিসপত্রগুলো বুঝে গেছি। যে জিনিসটা এখন আমরা জানি না সেটা হচ্ছে এই মিউটা কিভাবে বের হবে, এটা কি মুখস্থ কোনো ভ্যালু নাকি কোনো কিছু, আর এই f1 f2 এগুলোই বা কিভাবে বের হবে। এছাড়া বাকি যে টার্মগুলো সেগুলো কিন্তু মোরলেস আমরা সবগুলোই জানি। তাহলে এখন এইটা কিভাবে বের হবে সেটাও একবার বলে ফেলি। সাথে আরেকটা একটা টার্ম আছে, সেটা হচ্ছে এই যে ইএস। এই ইএসটাও কি কোনো মুখস্থ ভ্যালু আছে নাকি সয়েলের উপর ডিপেন্ড করে আলাদা হয়, এগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা প্রথমে একটা একটা করে শুরু করি। লেটস সে ফার্স্টে আমরা শুরু করলাম ইএস দিয়ে, দেখি এটা কিভাবে বের করা যায়। ওকে, সো ইএস এর জন্য বেসিক্যালি আমাদের দুইটা টেবিল জানা থাকতে হবে। দুইটা একই সাথে ইউজ হবে না, হয় এটা ইউজ হবে নাহলে এটা ইউজ হবে, ডিপেন্ডিং অন আমাকে কোন ডেটাটা দেওয়া আছে। তো ইউজুয়ালি সিপিটির ডেটা দেওয়া থাকে না, কারণ সিপিটি টেস্টটা অতটা কমন না। এসপিডি টেস্ট আমাদের বেশ কমন। সো এসপিডির ডেটা দিয়ে মাঝে মাঝে অঙ্ক দিতে পারে আমাদেরকে। তো যদি এসপিডির ডেটা দেয় তাহলে আমাদের এসপিডির কারেক্টেড ভ্যালুর সাথে এরকম একটা জিনিস যোগ করে কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে। তো কোনটা মাল্টিপ্লাই করবো সেটা ডিপেন্ড করে আমাদের এই সয়েল টাইপের উপরে। তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমার অঙ্কে যাইতে হবে, যাওয়ার পর দেখতে হবে সয়েল টাইপটা কি। সয়েল টাইপটা আমরা নিব, এসপিটি ভ্যালুটা কি সেটা জানতে হবে, এসপিটি ভ্যালুটাও নিব। নেওয়ার পরে এই যে কম্বিনেশনগুলো আছে যে ফর্মুলার মধ্যে পড়ে সেটা দিয়ে আমরা বের করে নিব আমার ইএস এর ভ্যালুটা কত। এবং ইএস এর ভ্যালুটা একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু কেপিএতে আসবে। আর অন্য আরেকটা চার্ট আমাদের আছে, সেটার ভিতরে ইএস কে প্রকাশ করা হয়েছে এ ইন্টু সিইউ দ্বারা। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা ডিপেন্ড করে এই যে ক্লে টাইপটা কি তার উপরে। তো ক্লে যদি কখনো বলা থাকে স্টিফ ইনঅর্গানিক, সেক্ষেত্রে আমরা 500 থেকে 1500 মতন কোনো একটা ভ্যালু ইউজ করবো। আমি ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে ছোট ভ্যালুটা ইউজ করি, 500 100 এই ভ্যালুগুলোকে ইউজ করি। আর ক্লে সফট অর্গানিক যদি হয় তাহলে আমরা যে কোনো একটা ভ্যালু ইউজ করতে পারবো। আর ইনঅর্গানিক ভ্যালু যদি হয় তাহলে লো ভ্যালু অফ এ মানে 100 মতন ধরা যায়, আর লো প্লাস্টিক ভ্যালু যদি হয় তাহলে 500 এরকম সামথিং একটা ধরবো। বাট ইউজুয়ালি এগুলো হয় না, ইনঅর্গানিক ক্লে আমাদেরকে দেয় না, আমাদেরকে দিলে ক্লে স্টিফ সফট এগুলোই হবে। ঠিক আছে, মানে অর্গানিক ইনঅর্গানিকের কথাটা খুব একটা থাকে না আর কি, ক্লেটে হাবিজে বেশিরভাগ থাকে। আর সিইউ যেটা সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে আমাদের কোহেশন। কোহেশনটা আমরা বের করি কোনখানে, আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ থেকে। সম্পর্কটা হচ্ছে এরকম যে সিইউ এই ভ্যালুটা হচ্ছে এসইউ, এসইউ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এসইউ সরি এটা মানে একটু ভুল বলছি, আই গেস আমি ঠিকই আছি। হ্যাঁ, এসইউ বাই 2 এটা করলে আমরা মেইনলি সিইউ ভ্যালুটাকে পাবো আর কি। ওকে, তো এখানে যে সিইউ সেটা হচ্ছে আমাদের এইটা। তাহলে ইএস আমরা মোটামুটি এইভাবে বের করবো। ইএস এর পরে আমার থাকে কোনটা, একটা হচ্ছে মিউ। তাহলে মিউটা কেমনে বের করবো, মানে পয়জনস রেশিও, এটাও দেখে আসি। ওকে, সো মিউ বের করার জন্য বেসিক্যালি আমাদের এই টেবিলটাকে ইউজ করতে হবে। যদি আমাদের সয়েলের একটা টাইপ বলা থাকে, সেই টাইপের উপর বেস করে আমরা এখানে মিউ জিনিসটাকে চুজ করব। এখানে দেখতে পাবেন যে ক্লের জন্য কিন্তু দুইটা টাইপ দেওয়া আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। তাই এখানে শুধু ক্লে হলেই হবে না, আমাকে দেখতে হবে ক্লেটা কি স্যাচুরেটেড আছে নাকি আনস্যাচুরেটেড আছে। তারপরে স্যান্ড যেটা, সেই স্যান্ডের মধ্যে স্যান্ডি ক্লে আছে। স্যান্ড আবার ডেন্স যদি হয় তাহলে এক ধরনের, কোর্স যদি হয় আরেক ধরনের। এই দুইটা কিন্তু স্যান্ডের দুইটা টাইপ, একটা হচ্ছে কোর্স স্যান্ড আর একটা হচ্ছে ডেন্স স্যান্ড। আর এখানে একটা ফাইন গ্রেন রক টক হাবি যাবে এইগুলো আছে। তো আমরা এইটা অনুসারে অঙ্কের ভিতরে যে ডিসক্রিপশন দেওয়া থাকবে সেটা অনুসারে মিলাবো, মিলানোর পর আমার মিউ এর ভ্যালুগুলো বের করে ফেলবো। আর বাকি যে দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে F1 F2। তাহলে F1 অ্যান্ড F2 এটার জন্য আবার একটা গ্রাফ আছে, এই গ্রাফটা অঙ্কে দেওয়া থাকে, আমরা ওই গ্রাফ থেকে F1 F2 এর ভ্যালুগুলোকে বের করে নিব। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই গ্রাফটা। তো এই গ্রাফের ভিতরে আমি এক্স অ্যাক্সিসটাকে বলে কাটে ফেলছি, যে এক্স অ্যাক্সিসটা একটু নিয়ে আসি, দাঁড়ান এক মিনিট। আচ্ছা না, এক্স অ্যাক্সিস তো কাটি নাই, এক্স অ্যাক্সিস উপরে আছে আর কি, এই যে এইখানে এক্স অ্যাক্সিস আছে। এইগুলা আমাকে একই সাথে F1 এবং F2 দুইটার ভ্যালুই দিবে। আর এই যে ওয়াই অ্যাক্সিসটা সেটা হচ্ছে এইচ বাই বি রেশিওর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ডেপথ ফ্যাক্টর বলি আমরা এটাকে, এইচ বাই বি রেশিওর উপর ডিপেন্ড করবে। এইচ আর বি কোনটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের এইচ এবং এটা হচ্ছে বি। যদি কিছু মেনশন না থাকে, ইফ নট মেনশনড, এইচ সমান সমান আমরা ডিরেক্টলি টু বি ধরে নিব। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা ইউজুয়ালি পরীক্ষায় কোয়েশ্চেনের ভিতর বলা থাকে না, ইনকম্প্রেসিবল লেয়ারটা কোথায় আছে। তো যদি বলা না থাকে তাহলে আমাকে সরাসরি এই যে টু বি এটা আমাকে ধরে নিতে হবে, বি এর ডাবল। তো সেই এইচ বাই বি রেশিও আমরা দেখব। এবং এখানে বলা আছে যে ডটের যে লাইনগুলো, সেই ডটের লাইনগুলো হচ্ছে F2 এর জন্য, এবং সলিড যে লাইনটা সেটা হচ্ছে F1 এর জন্য। সলিড লাইনগুলো মেইনলি এখানে আছে, এবং এইটা আবার ডিপেন্ড করে এল বাই বি রেশিওর উপরে। তো এখানেও এল বাই বি রেশিওর উপর ডিপেন্ড করে, এটাও এল বাই বি রেশিওর উপর ডিপেন্ড করে। তো আমার কাজ কি হবে, আমার কাজ হবে এল বাই রেশিও অনুসারে একটা গ্রাফকে প্রথমে সিলেক্ট করা। তো লেটস সে এল বাই বি রেশিও আমার 2 হলে আমি এই গ্রাফটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করব, আমার এখানে যেই ডেপথ ফ্যাক্টরটা আছে সেটা নিব। লেটস সে ডেপথ ফ্যাক্টর হচ্ছে 4। তারপর আমি এদিক বরাবর যাব, যাওয়ার পরে এরকম উপরে উঠলে 4.5, এই ভ্যালুটা হচ্ছে আমার F1 এর ভ্যালু, যেহেতু আমি সলিড লাইন দিয়ে নিছি। আর যদি আমার এল বাই বি রেশিওটা কত ছিল, 2 ছিল না, 2 হলে আমার এই ভ্যালুটা হবে, এই গ্রাফটা হবে।
সেই গ্রাফটা অনুসারে আমি যদি এইখানে ইন্টারসেকশন অনুসারে উপরে যাই, উপরে গেলে দেখা যাবে 0.6 এর মতন আসে। তো এটা হচ্ছে আমার F1 এর ভ্যালু, ঠিক আছে। তার মানে আমার একটা লাইন টানতে হবে, তারপরে এই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু ধরে উপরে যেতে হবে। উপরের ভ্যালুগুলোই হচ্ছে আমার F1 আর F2। একদমই স্ট্রেট ফরওয়ার্ড, আমি খুব বেশি এক্সপ্লেন করি নাই, কারণ অঙ্কের ভিতরে আমরা এটাকে অবশ্যই করবো আবার, তো সেখানে আমরা ভালোভাবে দেখবো। তাহলে আমাদের F1 F2 মিউ হাবিজাবি সবগুলোই জানা হয়ে গেছে। তার মানে এই ফর্মুলায় যা যা দরকার সেগুলো আমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। আমাদের আরো একটা ফর্মুলা আছে, সেটা যদি কখনো করতে হয় আমাদেরকে বলে দিবে যে জানবো, অথবা এরকম কোন একটা নাম আমাদেরকে মেনশন করে দিবে। তো সেই নাম অনুসারে আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা একটু বলি। আচ্ছা, তার আগে এখানে একটা কথা আছে, এই কথাটা বলা হয়নি, যে এখানে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল ফাউন্ডেশনের জন্য বা ফ্লেক্সিবল ফুটিং এর জন্য। তো আমাদের ফুটিংটা যদি রিজিড হয়, রিজিড ইন এ সেন্স যে এটা যদি কংক্রিটের হয়, তাহলে আমরা কি করব, আমাদের অ্যাকচুয়ালি যে সেটেলমেন্টটা হবে এসি প্রাইম, এটা সমান সমান হবে 0.9, মানে 90% হবে, সেটেলমেন্ট একটু কম হবে। তো এই জিনিসটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটাও কিন্তু আমাদেরকে বলা থাকবে না, বাট আমরা কংক্রিটের দেখলে রিজিড ধরে নিব, অথবা সরাসরি আমাদেরকে রিজিডও বলা থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেটটা। আর সেকেন্ড যেটা আছে সেটার ভিতরে আমাদের ফর্মুলাটা একটু বদলাবে। ফর্মুলাটা হয়েছে মিউ নট, না, হ্যাঁ, মিউ নট ইন্টু মিউ ওয়ান মাল্টিপ্লাইড বাই, এখানে বসবে কিউ নট ইন্টু বি ডিভাইডেড বাই ই এস। তো এখানে আমার নতুন দুইটা টার্ম চলে আসছে, মিউ নট মিউ ওয়ান। আর বাকি টার্মগুলো কিন্তু আমরা মোটামুটি চিনি, এবং এগুলো আগের বারের মতন করেই আমরা বের করবো। জাস্ট মিউ ওয়ান এবং মিউ নট এগুলো কেমন বের করবো সেটা দেখা লাগবে। তো এটার জন্য আমাদের একটা গ্রাফ আছে। সয়েলের সবই আসলে ঘুরে ফিরে গ্রাফ হয়, কারণ আমরা এগুলা খুব বেশি জানি না, তো এই জন্য বুংবাং করে ফর্মুলা কিছু বানায় রাখি এবং ওগুলো দিয়ে কাজ করতে থাকি। তো এটা হচ্ছে আমাদের প্রথম গ্রাফটা। এটা দিয়ে আমরা বের করবো কি, এটা দিয়ে আমরা মিউ নট যেটা সেটাকে বের করবো। আমি এখানে একটু লিখে রাখি ফর্মালি যে এটা দিয়ে আমরা মিউ নট বের করতেছি, এবং মিউ ওয়ান যেটা সেটা বের করার জন্য আরেকটা গ্রাফ আছে। এই গ্রাফটা ডিপেন্ড করে কার উপর, এটা ডিপেন্ড করে ডিএফ বাই বি এর উপরে। আর আমাদের অন্য যে গ্রাফটা সেটা তাহলে বাকি যেগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে। বাকি আর কি কি আছে, এল বাই বি রেশিও, এইচ বাই বি রেশিও। তাহলে আমরা যেটা করব, এই মিউ ওয়ান যদি বের করতে চাই তাহলে প্রথমে একটা এল বাই বি রেশিও সিলেক্ট করবো। লেটস সে আমাদের এল বাই বি রেশিও আসছে 2, তাহলে 2 মানে আমাদের এইটা আসবে, এবং একটা এইচ বাই বি রেশিও থাকবে, লেটস সে সেটা হচ্ছে 10, তাহলে 10 হবে এইটা। এই দুজনের যে ইন্টারসেকশন সেটা বরাবর বামে আসবো, বামে আসলে আমরা মিউ ওয়ান এর ভ্যালুটা পেয়ে যাব। স্কোয়ার যদি হয় তাহলে তো বুঝতেছি যে স্কোয়ার হলে কি হবে। স্কোয়ার মানে এল বাই বি রেশিও হচ্ছে 1, আর সার্কেলের ক্ষেত্রে এল বাই বি রেশিও দেখা লাগবে না, সেক্ষেত্রে সরাসরি আমরা এই গ্রাফটাকে ইউজ করে ফেলবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মিউ ওয়ান মিউ টু। ইউজুয়ালি এটা আমি তেমন একটা দেখি নাই, আমাদের মেইন ফর্মুলা যেটা ইউজ হয় সেটা হচ্ছে এটাই, এটা দিয়ে আমাদেরকে বেশিরভাগ অঙ্ক করে ফেলতে হয়। তাহলে আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট যেটা, সেটার যে থিওরিগুলো মোটামুটি জানা দরকার ছিল সেগুলো মোটামুটি হয়েছে। এখন অঙ্কের ভিতরে আমরা ছোটখাটো দুইটা একটা জিনিস দেখবো। আমরা অঙ্কের ভিতর চলে যাই এবং দেখি এগুলো কিভাবে কাজ করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অঙ্কটা। এই অঙ্কটার সাথে সাথে আরো 3-4টা জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে 3টা টেবল, টেবল 1, 2 and 3। 1, 2, 3 বলতে কোনগুলো বুঝাইতেছি এটা একটু বলে আসি। এটা হচ্ছে আমার টেবল 1, এটা হচ্ছে আমার টেবল 2, এবং এটা হচ্ছে টেবল 3। এগুলা প্রশ্নের সাথে দেওয়া ছিল। আর আরেকটা যেটা জিনিস দেওয়া ছিল সেটা হচ্ছে একটা গ্রাফ। কোন গ্রাফটা দেওয়া ছিল, F1 F2 এর যে গ্রাফ, সেই গ্রাফটা দেওয়া ছিল। F1 F2 এর গ্রাফ কোনটা দেখায় আনি, আমাদের এই গ্রাফটা দেওয়া ছিল F1 F2 এর গ্রাফ। আমাদের কাছে তো এখানে আছে, আমি এখান থেকেই সবকিছুকে রিড করব। আর অঙ্কটাকে আমরা এখন তাহলে এখানে একটু সলভ করে ট্রাই করি। কি বলা আছে, একটা রেক্ট্যাঙ্গুলার র্যাফট, যে র্যাফটের সাইজ হচ্ছে 10 আর 16। তার মানে আমার বি এর যে ভ্যালু, সেই বি এর ভ্যালু হচ্ছে 10 মিটার, এবং এল এর যে ভ্যালু, সেই এল এর ভ্যালু হচ্ছে 16 মিটার। আচ্ছা, ফাউন্ডেড এট দ্য ডেপথ অফ 4 মিটার, অর্থাৎ আমার ডিএফ যেটা সেটা হচ্ছে 4 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস ইন লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড। এখানে খেয়াল রাখতে হবে লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড এটা, উইথ কিউএন ইকুয়ালস টু 120 কিলো নিউটন পার মিটার কিউব। সো কিউএন বা কিউ নট যেটাই বলি সেটা হচ্ছে 120 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টস ওয়্যার কন্ডাক্টেড এট দ্য সাইট, গেভ দ্য ফলোয়িং কারেক্টেড N60 ভ্যালুস। তার মানে এখানে কতগুলা N60 ভ্যালু আমাকে দেওয়া আছে বিভিন্ন ডেপথে। যখন ডেপথ 2 ছিল তখন আমরা N60 ভ্যালু পাইছি 80। এগুলো কিন্তু কারেক্টেড ভ্যালু, ঠিক আছে। এটাকে আমরা সরাসরি চাইলে এন কারেক্টেড বলতে পারি, NCORR। কারেক্টেড ভ্যালুগুলো কিন্তু দেওয়া আছে। 4 মিটার ডেপথে যখন গেছি তখন পাইছি 8, 6 মিটার ডেপথে গেলে 12, 8 মিটার ডেপথে গেলে 12, 10 মিটার ডেপথে গেলে 11, এরকম সো অন এন্ড সো ফোর্থ, এরকম করে আমরা জিনিসগুলোকে পাইছি। তারপরে বললো দ্য ওয়াটার টেবল ইজ অ্যাট দ্য বেস অফ দ্য ফাউন্ডেশন, মানে আমার যে ফাউন্ডেশনটা সেটা ঠিক বেসেই হচ্ছে ওয়াটার টেবলটা আছে।
above the water table gamma is 18 kilonewton per meter cube and submerged weight is 9.5 kilonewton per meter cube. তাহলে দুইটা জিনিস বলা আছে যে above the base যেখানে আমাদের গামা ময়েস্ট আছে বেসিক্যালি above the water table সেটা হচ্ছে 18 কিলোনিউটন পার মিটার কিউব, আর বেজের নিচে যেখানে পানিতে ডুবে আছে জিনিসটা সেখানে আসলে গামা সেট মাইনাস গামা ডাব্লিউ এটা আছে এবং সেটার ভ্যালু হচ্ছে 9.5 কিলোনিউটন পার মিটার কিউব। এবং খেয়াল করে দেখেন সেটেলমেন্টটা বের করছে বলছে কোথায়, ফুটিং অ্যাট দ্য সেন্টার, মানে আমাদের সেন্টারে বের করতে হবে, কোনো কর্নারে না কিন্তু। তার মানে ফুটিংটাকে আমরা 4 ভাগে ভাগ করে তারপরে করব। কিভাবে করতেছি একটু পরে বলি। আর ইনফ্লুয়েন্স ফ্যাক্টরের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া আছে। খেয়াল করেন একটা ইকুয়েশন দিয়েছে, অন্য ইকুয়েশন কিন্তু দেয় নাই। এটা কোনটার ইকুয়েশন? এটা হচ্ছে আমাদের আইএস এর ইকুয়েশনটা, আইএফ এর ইকুয়েশনটা দেয় নাই এবং মেইন ইকুয়েশনটাও কিন্তু দেওয়া নাই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। এখন আমরা জানি না কি কি এখানে। খেয়াল করেন আমার যে ইকুয়েশন সেই ইকুয়েশনের মিউ লাগে সেটা আমার জানা নাই, ইকুয়েশনে আমার একটা ইএস লাগে এটা আমার জানা নাই, ইনকম্প্রেসিবল লেয়ারটা কত নিচে আছে সেটা আমার জানা লাগে, এটাও আমার জানা নাই। সো আমি ওখান থেকে ডিরেক্টলি কিন্তু অ্যাজিউম করতে পারি যে এইচ সমান সমান 2b, অর্থাৎ এখানে 20 মিটার্স আসবে। এটা আমাদের অ্যাজাম্পশন অনুসারে আসে, কিছু বলা না থাকলে এটা আমাদের ধরে নিতে হবে। আমি ধরতে পারি এইটা আমার মোটামুটি জানা আছে। আর জানা নাই হচ্ছে F1 এন্ড F2 ভ্যালুগুলা। তো এইগুলা আমার এখন বের করতে হবে। বের করলে আমি পেয়ে যাব কি আমার সেটেলমেন্ট যেটা SE সেটাকে মোটামুটি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এগুলো বের করার জন্য কি লাগে সেটার জন্য আমাদের গ্রাফটা দেখতে হবে। যে মিউ যদি বের করতে চাই তাহলে আমার জানা লাগবে যে আমার যে সয়েলটা সে সয়েলটা কোন টাইপের। তো আমাদের এখানে সয়েল টাইপ কিন্তু বলা ছিল যে লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড। তাহলে এখানে দেখি লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড এটা কোথায় আছে? লুজ টু মিডিয়াম তো কোথাও বলা নাই, কিন্তু ডেন্স স্যান্ড এই জিনিসটা এখানে আছে। হ্যাঁ, সো ডেন্স স্যান্ড যেহেতু আছে তাহলে আমি ধরতে পারি যে মানে এটার মধ্যে পড়ছে জিনিসটা ডেন্স স্যান্ড। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 0.2 থেকে শুরু করে 0.4 পর্যন্ত। আমি এখানে ধরেন 0.3 ধরে নিলাম, মাঝখানে ধরে নিলাম। তো ফ্রম টেবল কয় নাম্বার টেবল এটা? মোস্ট প্রবাবলি টেবল 3, আচ্ছা টেবল 1 এটা, সরি। ফ্রম টেবল 1 আমরা কি পাইলাম যে মিউ এর ভ্যালু 0.3। আচ্ছা, এটা অ্যাভারেজই ধরতে হবে এমন কোনো কথা নেই, রেঞ্জের ভিতরে যা ইচ্ছে তা নেওয়া যাবে। আমি এখানে 0.3 ধরলাম। আচ্ছা, মিউ এর পরে ইএস আছে কোন জায়গায়? ইএস এর জন্য আমার কাছে চার্ট আছে দুইটা, একটা আছে এইটা এবং একটা আছে বামেরটা। এখন আনড্রেইনড শিয়ার স্ট্রেংথের কথা তো আমাকে কিছু বলা নাই জিনিসটা, রাইট? সেটা যেহেতু বলে নাই তাহলে আমার এই এসপিটি নিয়ে কাজ করতে হবে। এখন এসপিটির ভিতরে বলছে ইনকারেক্টেড ইউজ করতে, বাট আমার এসপিটি কিন্তু অনেকগুলো দেওয়া আছে। তো আমার এখন যেটা করতে হবে এই এসপিটির ওয়েটেড অ্যাভারেজ নিয়ে ফাউন্ডেশন বের করার জন্য যে এসপিটিটা লাগে ওটা বের করতে হবে। তো এখন আমরা বলবো যে ফ্রম টেবল, এটা কয় নাম্বার ছিল, কয় নাম্বার টেবল? এটা হচ্ছে টেবল 2। তো টেবল 2 এটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে একটা এসপিটি ভ্যালু প্রথমে জানতে হবে। তো এসপিটি ভ্যালুটা আমরা এখন প্রথমে বের করব, তারপরে যা করার করব। তো এটা কিভাবে করতে হবে সেটা আমরা একটু বলি। করার প্রসেসটা হচ্ছে এরকম, আমাদেরকে এখানে একটা মোটামুটি প্রোফাইল এঁকে নিতে হবে। প্রোফাইলটা না আঁকলেও চলে, বাট আমি এঁকে নেওয়াটা প্রেফার করি। এখানে কয়টা দাগ দিতে হবে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দাগ দিতে হবে। তাহলে আমি 9টা দাগ দিই, 1 2 3 4 5 7 8 9। আমরা একবার বুঝে গেলে কিন্তু তখন আর কিছু করা লাগবে না, তো বোঝার আগ পর্যন্ত আর কি দাগগুলো একটু দিয়ে নিতে হয়। তো আমাকে কিন্তু বলছে যে 2 মিটার ডেপথে যে লেয়ারটা আছে সেই লেয়ারের এসপিটি ভ্যালু ছিল 8, তার মানে এই লেয়ারের এসপিটি ভ্যালু 8। 4 মিটারেরটার ভ্যালু 8, এর পরের দুইটার হচ্ছে 12, তাহলে এই দুইটা হচ্ছে 12, এরপরে একটা হচ্ছে 11, এরপরে একটা হচ্ছে 16, এরপরেটা হচ্ছে 18, এরপরে এখানে হচ্ছে 17, আর এখানেরটা হচ্ছে 20। তো আমরা যেটা করব এইখানের যে লেয়ারটা আছে সেই লেয়ারের তো আমার একটা এসপিটি ভ্যালু অ্যাজিউম করতে হবে, কারণ এই পুরো লেয়ারের জন্য একটা এসপিটি ভ্যালু আমার এখানে অ্যাসাইন করা লাগবে। তো এখানে যেহেতু উপরের লেয়ারটার কথা কিছু বলা নাই, আমি ধরে নিতে পারি যে আমার এই লেয়ারের এসপিটি ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, এই লেয়ারের জন্যই এসপিটি ভ্যালু হচ্ছে 8। এর পরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে এই লেয়ার। এই লেয়ারের উপরে একটা এসপিটি ভ্যালু দেখতে পাচ্ছি, নিচে আবার আরেকটা এসপিটি ভ্যালু। তো আমি যেটা করবো এই দুটার অ্যাভারেজ নিয়ে 8 আর 8 এর অ্যাভারেজ আবার আসবে 8, এটা হবে তার এসপিটি ভ্যালু। এখানে আছে দেখেন 8 আর 12, তাহলে 8 আর 12 অ্যাভারেজ করলে কত আসে? সেটা আসে 10, তাহলে এটার এসপিটি ভ্যালু হবে 10। 12 আর 12 অ্যাভারেজ হচ্ছে 12, 12 আর 11 অ্যাভারেজ করলে কত আসে? এটা আসে 11.5, মানে এই দুজনের মিডলে। 11 আর 16 এই দুটার অ্যাভারেজ যদি করি, 11 + 16 / 2, এটা আসে 13.5।
13.5, 16 আর 18টা আসবে 16 প্লাস 18 ডিভাইডেড বাই 2, তার মানে 17। আর এখানে আসবে 18 প্লাস 17 ডিভাইডেড বাই 2, এটা আসবে 17.5, 17.5। আর লাস্টের লেয়ারের জন্য 17 আর 20 এর অ্যাভারেজ, তাহলে 17 প্লাস 20 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে অ্যাভারেজ ভ্যালুটা আসে 18.5, 18.5। ওকে, তাহলে আমরা লেয়ার বাই লেয়ার জিনিসটা কত সেটা আমরা ধরে নিতে পারছি। আর এখানে দেখেন সবগুলা থিকনেস কিন্তু 2 2 করে, 2 4 6 8 10 12 14 16 18, তার মানে এতটুকু 2 এতটুকু 2 এতটুকু 2, মানে প্রত্যেকটা লেয়ারের যে থিকনেস সেই থিকনেসটা কিন্তু 2 2 করে আছে। ওকে, তো আমার যেটা করতে হবে এখানে একটা ওয়েটেড অ্যাভারেজ নিতে হবে। তো ওয়েটেড অ্যাভারেজ নিলে আমরা একটা ইনকারেক্টেড ভ্যালু পাবো। তো ভ্যালুটা আসবে এরকম অনেকটা, মানে ফর্মুলাটা হবে এরকম যে সামেশন অফ থিকনেসকে কি দিয়ে প্রকাশ করা যায়, লেটস সে টি দিয়ে প্রকাশ করলাম, থিকনেস মাল্টিপ্লাইড বাই আমার এন ভ্যালু ডিভাইডেড বাই সামেশন অফ থিকনেস, মানে থিকনেসটা হচ্ছে আমার এখানে ওয়েট আর কি, সেই অনুসারে ওয়েটেড অ্যাভারেজ করতে হবে। তো তাই যদি করি তাহলে আমার এখানে আসবে 8 ইন্টু 2, দুইগুলা প্রবাবলি সব জায়গায় কমন আছে, সবসময় থাকবে নেসেসারি না, যদি আমার থিকনেসগুলো আলাদা হয় তাইলে হবে না, বাট ইউজুয়ালি এসপিডি ভ্যালুতে থিকনেস সেমই থাকে, সো সেক্ষেত্রে আমরা একটা বেনিফিটেড ডাউট পাবো এখানে। তো এটা 2 হইলো, আমার এখানে থাকে কত, এখানে থাকে প্রথমটার জন্য 8 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 11.5 প্লাস 13.5, এরপরে প্লাস 17, মানে মোটামুটি সবগুলা সাম করতে হবে আর কি, 17.5 প্লাস 18.5, এই গেল আমাদের পুরোটা। এবং লেয়ার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা লেয়ার আছে, তার মানে 9টা 2 আমাকে অ্যাটলিস্ট যোগ করতে হবে নিচে, তো আমি 9 ইন্টু 2 এখানে করে দিলাম। আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2 আর 2 কাটাকাটি গেলে আমার উপরে টোটালকে 9 দ্বারা ভাগ করে দিতে হবে, জাস্ট এই। সো এটাকে যদি আমরা অ্যাভারেজ করে দিই, মানে চিন্তা করলে কিন্তু বোঝা যায় যে জাস্ট এসপিটি ভ্যালুগুলো নিয়ে অ্যাভারেজ করতেছি, কারণ সবার ওয়েট সেম, তো ওয়েট ইজ যখন সেম হয়ে যায় তখন আর কি অ্যাভারেজ করা আর ওয়েটেড অ্যাভারেজ করা একই কথা হয়ে যায়। আমরা ফর্মুলাটা লিখে জাস্ট যদি নর্মাল অ্যাভারেজ করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এটা যদি আমরা করলে আমার ভ্যালু যেটা আসে সেটা আসে 12.88, বাট আমার যেটা মনে হয় যে এখানে আমি যেটা করছি সেটা একটু ভুল হয়েছে, এইটা নিয়ে একটু কনফিউশন আছে, সো আমি এখানে একটু লিখে রাখি যে এই অ্যাভারেজ ভ্যালুটা বের করাটা ঠিক আছে কিনা। আমি এখন যেভাবে করতেছি, আমি যেভাবে করতাম সেটা হচ্ছে আমার এখানে ফুটিংটা আছে কতটুকু দূরছে, 4 মিটার নিচে আছে, রাইট? তো 4 মিটার পর্যন্ত, দ্যাট মিনস এখানে তো আমার ফুটিংটাই থাকবে, এখানে কিন্তু আমার ফুটিংটাই থাকবে এইভাবে। তো আমার কম্প্রেস হবে কতটুকু, কম্প্রেস হবে কিন্তু নিচের জায়গাটা, তো আমার নিচের জায়গাগুলোর যে এসপিটি আছে সেগুলো নিয়ে মোটামুটি কাজ করতে হবে। আর উপরের যে 2টা লেয়ার এগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে যাব, এগুলো কিন্তু আমার ইকুয়েশনের ভিতরে থাকবে না। তো যদি না থাকে তাহলে চিন্তা করেন আমার এখানে কি হবে, আমার এখানে যে 8 আর 8 এই দুইটা কিন্তু গায়েব হয়ে যাবে, এই দুটো থাকবে না, ঠিক আছে? 8 আর 8 এই দুইটা গায়েব হয়ে যাবে। আর নিচেও আমি কিন্তু 9টা লেয়ার নিয়ে এখন আর কাজ করতেছি না, কয়টা লেয়ার নিয়ে কাজ করতেছি, আমার উপরের দুইটা যে দুইটা আমি কালার করছি সেগুলো বাদ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লেয়ার থাকতেছে, তাহলে এখানে আসবে 7 মাল্টিপ্লাইড বাই 2। তো এখানে দুইটা জিনিস যে আমার বাদ পড়তেছে এইগুলো নিয়ে আমরা একটু কনফিউজড, তো এইটা একটু আমাদের একটু দেখতে হবে যে স্যার কি এরকম কিছু বলছি নাকি বলে নাই, কারণ আমি তো ক্লাস ভালোভাবে করি নাই, আমার ঠিক মনে নেই আর কি, একটা কনফিউশন আছে, এই কনফিউশনটা একটু দেখেন যে দূর করা যায় কিনা কোনোভাবে। বাট আমি ক্যাপস্টোনে যখন করছিলাম তখন আর কি এভাবেই দেখছিলাম যে যেইখানে আমাদের ডেপথ থাকে তার নিচের থেকে যে অংশগুলো সেগুলোর অ্যাভারেজ স্পিডে নিতে হয়, উপরেরটা না। তো এভাবে যদি আমি এটাকে এখন সলভ করি তাহলে এটার ভ্যালু চলে আসে 14.29, 14.29 বা 3 ধরতে পারি আমরা, এমপিরিক্যাল রিলেশন তো অত কিছু ম্যাটার করে না আর কি খুব একটা। 14.29, আর স্লাইডের ভিতরে এরকম একটা অঙ্ক আছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে ওখানে ডিএফ যেটা মানে ডেপথ অফ ফুটিং সেটা ছিল 2 মিটার, তো 2 মিটার হওয়ার কারণে এখানে একটা লেয়ার মানে উপরে যে টপ লেয়ারটা সেই টপ লেয়ারটাকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মেইনলি ঘটনা, আমরা এখানে ইনকারেক্টেড হিসেবে আমি এটাই ধরতেছি, বাট একটু খেয়াল করে দেখবেন আমি দুইটাই তো করে দেখাইছি যে আমার ভ্যালু আসলে কোনটা হওয়া উচিত, আগেরটা নাকি এখন যেটা করতেছি সেটা, মোস্ট প্রবাবলি এখন আমি যেটা করতেছি সেটা হবে। ওকে, তাহলে এসপিটি ভ্যালু যখন আমরা পেয়ে গেছি, আর স্যান্ডের সয়েলের টাইপ আমরা জানি লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড, লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড, তাহলে আমরা এই টেবিল 2তে আসলাম, 2তে আসার পর দেখলাম লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ড এটা কোথায় আছে, কিন্তু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু লুজ টু মিডিয়াম ডেন্স স্যান্ডের কোনো ক্রাইটেরিয়া আপাতত নাই। তাহলে আরেকটা জিনিস যেটা চেক করা যাইতে পারে সেটা হচ্ছে স্যান্ডটা স্যাচুরেটেড কিনা। তাহলে আমাদের এখানে কিন্তু একটা কথা বলা ছিল যে ওয়াটার টেবল ইজ অ্যাট দ্য বেজ অফ দ্য ফাউন্ডেশন, তার মানে ফাউন্ডেশনের ঠিক বেজেই কিন্তু ওয়াটার টেবল আছে, এবং ওই লেয়ারটাই কিন্তু কম্প্রেসর হয়েছে, রাইট? ফাউন্ডেশনের বেজে, মানে এখানেই তো আমাদের বেসটা ছিল, এর নিচের যে পার্টটা সেটাই কিন্তু কম্প্রেস হবে, যেহেতু এটাই কম্প্রেস হইতেছে আমরা ধরতে পারি যে কম্প্রেসেবল যে লেয়ারটা সেটা কিন্তু স্যাচুরেটেড।
তাহলে আমাদের এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে স্যাচুরেটেড স্যান্ড। তাহলে স্যাচুরেটেড স্যান্ড যদি আমি নিই তাহলে আমাকে এই যে রিলেশনশিপটা এটাকে পিক করতে হবে। এটা পিক করলে আমার ভ্যালু আসবে 250 ইন্টু এন কারেক্টেড প্লাস 15। তো আমি এখান থেকে এখন ইএস এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ইএস সমান সমান হবে 250 মাল্টিপ্লাইড বাই এন কারেক্টেড উইচ ইজ 14.29 প্লাস এখানে থাকবে 15, এবং হিসাব করলে এটা কিন্তু কেপিএ তে একটা রেজাল্ট দিবে, কিলো নিউটন পার মিটার স্কোয়ারে। তো 250 মাল্টিপ্লাইড বাই 14.29 প্লাস 15, এটা হিসাব করলে আসে 7322। আমরা এটাকে বলতে পারি 7323, 0.5 ছিল তো 23 বানাই দিয়েছি, এত কেপিএ, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের ইএস যেটা সেটাও বের হয়ে গেছে। টেবিল 3টা আমাদের আপাতত লাগতেছে না, কারণ সিইউর ভ্যালুটা আমাদের দেওয়া নেই, সো এটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে যে দুইটা জিনিস দরকার এই দুইটা এগুলো হয়েছে। এখন আমরা F1 F2 এগুলোকে একটু বের করে ফেলি। তো F1 F2 বের করার জন্য আমার কিন্তু ওই যে রেশিওগুলো একটু দরকার হবে, তো আমরা এখন ওই রেশিওগুলো একটু জানবো। তাহলে F1 অ্যান্ড F2, ওকে। সো আমাদেরকে যেটা বলছে যেটা হচ্ছে ফাউন্ডেশনের সেন্টারে সেটেলমেন্টটা কত এটা বের করতে হবে। সো আমাদের ফুটিংটা যদি উপর থেকে দেখতে এরকম হয়, এটা যদি আমাদের ফুটিংটা হয়, আমি বের করতে চাই এটা ঠিক সেন্টার যেটা ডেড সেন্টার সেইখানে সেটেলমেন্টটা কত হবে। সো আমরা যেটা করবো, আমাদের ফাউন্ডেশন যেটা বা ফুটিং যেটা সেটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো, 4টা টুকরা করে ফেলবো। 4টা টুকরা এমনভাবে করব যাতে আমি এই যে ফার্স্ট টুকরাটা, এই টুকরার এই কর্নারে সেটেলমেন্টটা বের করি, সেকেন্ড টুকরার এই কর্নারে সেটেলমেন্টটা বের করব, থার্ড টুকরার এই কর্নারে সেটেলমেন্ট বের করব, ফোর্থ টুকরার এই কর্নারে সেটেলমেন্ট বের করব। তারপর চারোটাকে যোগ করে দিলেই আমরা কিন্তু সেন্টারে টোটাল সেটেলমেন্ট কত হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ঘটনা। তার মানে আমাদের এখন যেটার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই অংশগুলো, এই অংশটুকু। এটার যে লেন্থ সেটাই হবে আমার এল, এটার যে উইডথ সেটাই হবে আমার বি। আমি অন্য কোনো কিছুর দিকে আর এখানে তাকাবো না, জাস্ট এতটুকু নিয়ে আমরা কাজ করবো এবং সেটাকে 4 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, সিমিলারলি যদি আমাকে বলতো যে এই পয়েন্টের সেটেলমেন্ট কত সেটা বের করো, তখন আমি কি করতাম, দুইটা অংশে ভাগ করতাম। একটা অংশ তো আমার এইটা, আরেকটা অংশ হতো আমার এইটা। বামের অংশটা সেটেলমেন্ট বের করতাম কর্নারে, সেটাকে ডাবল করে দিলেই চলে আসতো, কারণ সব দুইটা টুকরাই কিন্তু আইডেন্টিক্যাল, দুইটার জন্য আমরা সেম রেজাল্ট পাবো। এনিওয়েজ, তো আমরা যেটা করতেছি সেটার জন্য এল এর ভ্যালু ছিল হচ্ছে 16, তাহলে 16কে অর্ধেক করলে এই ভ্যালুটা হয়ে যাবে 8। তার মানে আমার এখন যে এল এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে 8। আচ্ছা, এটাকে আমি বি বলি আর এটাকে আমি এল বলি। আর আপাতত এল এর ভ্যালুটা হচ্ছে 8, তো এখান থেকে এতটুকু হচ্ছে 8। আর বি ভ্যালুটা কত, বিটা ছিল আমাদের 10, 10 এর অর্ধেক হবে 5, সো বি ইকুয়ালস টু হচ্ছে 5। আচ্ছা, বি যদিও 5, আমরা যখন এইচটা বের করতে যাব, এইচ বের করার সময় কিন্তু আগের যে বিটা আছে ওইটাকেই ব্যবহার করতে হবে, এটা একটু খেয়াল রাখবো। আমরা যখন বি বের করতে যাই, এইচ বের করতে যাবো, এই যে এইচ সমান সমান 2b, তখন কিন্তু আগের যে বিটা আছে ওইটাই ব্যবহার করব। অর্থাৎ আমি কিন্তু এখানে অর্ধেক করে দিয়ে 5-এর ডাবল 10 ধরবো না, 20-এর ডাবল ওই 10-এর ডাবল 20ই আমরা কিন্তু এটা এখানে রাখবো। ঠিক আছে, তো এখানে আগের বিটা ইউজ করতে হবে, এটা একটু বলে রাখি। আর যদি ইনকম্প্রেসিবল লেয়ারের ডেপথ বলা থাকতো তাহলে তো খুব ভালোই হতো, সেটাকে আমরা ইউজ করতাম। ও রাইট, আমার তো এটা ইউজ করার কোনো দরকার নেই, আমাকে তো কম্প্রেসিবল লেয়ারের ডেপথ বলেই দিছে। তো যাই হোক, যদি বলা না থাকতো কম্প্রেসিবল লেয়ারের ডেপথ তাহলে আমরা এভাবে করতাম। আর এখন কিন্তু আমাকে কম্প্রেসিবল লেয়ারের ডেপথটা বলে দিছে, কোথায় বলছে আসলে, এই জায়গাটায় বলছে। দেখেন এসপিটি ভ্যালু কত পর্যন্ত দেওয়া আছে, 18 মিটার ডেপথ পর্যন্ত বলা আছে না। তাহলে আপনি ধরে নেবেন যে এই 18 পর্যন্তই আসলে ফুটিংটা কি করবে, কম্প্রেস হবে, এর বেশি হবে না। তাহলে 18 পর্যন্ত আমাদের তো টোটাল ডেপথ, বাট আমার এইচ মানে কি ছিল, ফুটিং এর যে বটম আছে সেই বটম থেকে কত নিচে আছে। এই পুরো ডেপথটা যদি 18 হয় এবং ফুটিং এর বটমটা যদি 4 পরিমাণ দূরে থাকে, তাহলে আমার এইচ এর ভ্যালুটা হবে 18 মাইনাস 4 হুইচ ইজ 14। তাহলে এখানে আরেকবার একটু চেক করি, হ্যাঁ 14 হবে আমাদের। তাহলে এই 20টা আমি আসলে ভুল লিখছি, এটা লেখাটা ঠিক হয় নাই। আমার এখানে ভ্যালুটা হবে 18 মাইনাস 4 হুইচ ইজ 14 মিটার। এবং এখানেও তাহলে একটা কারেকশন আনতে হবে, এটাও ঠিক হয় নাই। ওকে, তাহলে এই এসপিটি ভ্যালু দেওয়া থাকলে আমাদের এভাবে করতে হবে আর কি জিনিসটাকে। ওকে, তাহলে এখন আমাদের যেই রেশিওগুলো দরকার সেগুলো আমরা একটা একটা করে বের করি। প্রথমে আমার দরকার এল বাই বি রেশিও। এল এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু হচ্ছে 5, তো এল বাই বি রেশিও হবে 8/5, 8/5 হুইচ ইজ 1.6। আমার লাগবে এইচ বাই বি রেশিও, তো এইচ এর ভ্যালু হচ্ছে 14 আর বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 14/5 করলে যা আসে তা 14/5, এটা আসে 2.8।
একটু অড নাম্বার আসছে, গ্রাফটা রিড করতে একটু অসুবিধা হবে। ওকে, তো L/B রেশিও আর H/B রেশিও যখন আমরা পেয়ে গেছি, এখন আমরা কি বের করতে পারবো? যে F1 F2 আছে সেগুলো বের করতে পারবো। তো আমি গ্রাফটাকে একটু নিয়ে আসি এবং গ্রাফ থেকে ভ্যালুগুলো বের। ওকে, সো এই হলো আমাদের গ্রাফটা। গ্রাফটাতে যদি আমরা একটু জুম ইন করি, আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে F1 আর F2 দুইটা ভ্যালু। তো প্রথমে আমাদের এরকম একটা কার্ভ চুজ করতে হবে ডিপেন্ডিং অন L/B রেশিও। তো L/B রেশিও তো 1.6, তাহলে 1 আর 1.2 এর মাঝামাঝি থাকবে। এটা হচ্ছে আমার 1, তো লাল কালি দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার 1 আর এটা হচ্ছে 2। সো 1 আর 1.2 এর মাঝামাঝি কোথাও থাকবে 1.6। তাই যেটা মনে হচ্ছে আগে H/B রেশিও দিয়ে লাইনটা ফিক্স করা উচিত। তো H/B রেশিও হচ্ছে 0.2, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সো 2.8 আমার এখানে কোথাও থাকবে। তো এখানে যদি থাকে আমি একটা লাইনটা নিই, 2.8, তো 2.8 এরকম কোথাও একটা হবে। এটা হচ্ছে আমার 2.8 এবং আমি যদি লাইনটাকে ফলো করে যাই কাইন্ডা এদিকে এসে এখানে ছেদ করে এবং এই লাইনটাও কিন্তু এখানে এসে এই পয়েন্টটাতে ছেদ করে। সো এই পয়েন্টটাকে আমরা ধরতে পারি যে মানে দুইটা লাইন তো মিশে গেছে, তো মিশে গেলে আর মাঝখানে নেওয়ার কিছু নাই আর কি, এখানেই জিনিসটা হিট করছে। তো এখানে যেহেতু হিট করছে আমরা এটাকে উপরে নিয়ে ফেললাম। উপরে নিয়ে ফেললে আমাদের এইখানের যে পয়েন্টটা দাঁড়াইলো এইটাই কিন্তু আমার কিসের ভ্যালু? F1 এর ভ্যালু, কারণ এটা সলিড লাইন থেকে আমরা নিছি, সলিড লাইন থেকে নিছি। তো F1 এর ভ্যালুটা কত আসে? এটা 0.3, এখানে হওয়ার কথা ছিল 0.35, তো এটাকে আমরা 0.34 বলতে পারি, অ্যারাউন্ড 0.34। ওকে, এরপরে আমার কোন ভ্যালুটা আছে? F2 এর ভ্যালু। তো F2 এর জন্য আমরা একটু দেখি কোথায় কোথায় হিট করছে জিনিসটা। আমাদের দুইটা জিনিস লাগবে L/B রেশিও 2 এর জন্য। সো 2 এর জন্য গ্রাফটা গেছে দেখেন এদিক দিয়ে, এরকম কিছু একটা অ্যাজিউম করতে যায়। আর 1 এর জন্য গ্রাফটা গেছে এদিক দিয়ে, এরকম কিছু একটা অ্যাজিউম করা যায়। সো 1.6 এর জন্য একটু অনেকটা এইরকম কিছু একটা হবে, রাইট? তো এরকম কিছু যদি হয় তাহলে এই পয়েন্টটাতে হিট করছে এবং এটা উপরের দিকে যাবে, উপরের দিকে গেল, এই পয়েন্টটাতে আসলো। এই পয়েন্টের ভ্যালুটা কত হবে সেটা আমাকে একটু দেখতে হবে। তো এটা হচ্ছে 0.0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.1, তাহলে এটা 0.05 ছিল, তাহলে এটাকে অলমোস্ট 0.07 ইস এরকম ধরা যায়। তাহলে এটাকে আমি ধরে নেই 0.07, 0.07। তাহলে F1 F2 দুইটা ভ্যালু আমরা যখন পেয়ে গেছি, আমরা এখন সেই ভ্যালুগুলো ইউজ করে অঙ্কটাকে সামনে আগাইতে পারবো। ঠিক আছে, এই ভ্যালুগুলো কিন্তু একটু এস্টিমেটেড, যেহেতু গ্রাফ থেকে দেখে দেখে করতেছি, সো ভ্যালুগুলোতে একটু গ্যাঞ্জাম আসতে পারে, সমস্যা নেই, হয়ে যাবে। তো F1 এর ভ্যালু যেটা পাইছিলাম সেটা ছিল 0.34 এবং F2 এর ভ্যালু যেটা পাইছি সেটা হচ্ছে 0.07। তাহলে এখন এখান থেকে আমরা IF যেটা ছিল ইনফ্লুয়েন্স ফ্যাক্টর সেটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে F1 0.34 প্লাস 1 মাইনাস 2 মিউ, মিউ এর ভ্যালু যদি মনে থাকে 0.3, নিচে হচ্ছে 1 মাইনাস মিউ, মিউ এর ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু F2, F2 এর ভ্যালু হচ্ছে 0.07। তো এখান থেকে আমরা IF-টা বের করে ফেলতে পারবো। IF-টা আসে 0.38। এরপরে আমরা বের করে ফেলতে পারবো আমাদের IS এর ভ্যালুটা। IS কিন্তু একটা বিশাল একটা ফর্মুলা ছিল, যদি মনে থাকে, ফর্মুলা ছিল 0.66 মাল্টিপ্লাইড বাই DF বাই B। যতটুকু মনে পড়ে DF এর ভ্যালু ছিল 4, B এর ভ্যালু আমাদের এখানে হচ্ছে 5, সেটার উপরে হোল স্কয়ার, আর প্লাস দিয়ে এখানে ছিল 0.025, মাল্টিপ্লিকেশন এখানে ছিল L/B রেশিও হুইচ ইজ 1.6, প্লাস এখানে ছিল 12 ইন্টু মিউ হুইচ ইজ 0.3, আর মাইনাস ছিল 4.6। তো এটাকেও হিসাব করে ফেললে আমরা IS এর ভ্যালুটা পেয়ে যাব। এখানে স্কয়ার লিখছি কি চিন্তা করে? স্কয়ার না, মাইনাস 0.19 এরকম ছিল। তো এটা আসে 0.704 বা 7035 এরকমই রাখি, যেহেতু সেটেলমেন্ট ছোট একটা ভ্যালু তাই ইনফ্লুয়েন্স করতে পারে, তাই আমরা রেখে দিলাম এটাকে। তাহলে IF IS এটা বের করা শেষ, মানে হচ্ছে আমাদের ফর্মুলার ভিতর মোটামুটি যা যা লাগে সবই বের করা হয়ে গেছে। এখন আমরা সরাসরি ফর্মুলাতে বসাই দিতে পারি যে আমাদের SE যেটা আসতেছে সেটা কত? কিউ মানে যতটুকু আমাকে ট্রান্সমিট করতে হবে লোড, সেটা হচ্ছে 120। ইউনিটটা খেয়াল করি, কিলো নিউটন পার মিটার স্কোয়ারে কিন্তু আছে, মানে KPA তে আছে। তো 120 মাল্টিপ্লাইড বাই আমার বি এর ভ্যালু হুইচ ইজ 5, ওই যে 10কে অর্ধেক করে 5 হয়েছিল। এখানে আসবে 1 মাইনাস মিউ এর উপর স্কোয়ার মানে 0.3 এর উপর স্কোয়ার, নিচে বসবে ই নট, ই ই নট না মানে ES, সেটা ছিল 7323। তো 7323 এবং খেয়াল করেন এটার ইউনিট আর এটার ইউনিট কিন্তু গন, কাটাকাটি চলে গেল। মাল্টিপ্লাইড বাই IS, IS এর ভ্যালু 0.38 মাল্টিপ্লাইড বাই IF, এটার ভ্যালু 0.7035। তাহলে একমাত্র ইউনিট থাকে কিন্তু এই বি এর, যেটা মিটারে আছে। তো আমি যেহেতু এটাকে মিলিমিটারে প্রকাশ করতে চাই, তাই আমি এখানে একটা 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম। সো 1000 দিয়ে গুণ দিলে এখানে ভ্যালুটা আসবে, এটা আসে 19.93 মিলিমিটার, 19.93 মিলিমিটার। তাহলে
এসির ভ্যালু যদি 80 হয় তাহলে আমার অ্যাকচুয়ালি সেটেলমেন্ট কত হয়েছে, সেটেলমেন্ট অ্যাট সেন্টার সেটা আসবে কতটুকু সমান, এরকম 4টা সেটেলমেন্টের সমান, রাইট? আমরা সেটেলমেন্ট মাত্র বের করলাম, এই একটার কর্নারে কত হবে, এরকম 4টা কর্নার মিলে আমাকে এখানে টোটাল সেটেলমেন্ট দিবে। তো আমার এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই ভ্যালুটাকে 19.93। বাট মনে রাখেন যে আমাদের যেহেতু জিনিসটা ইলাস্টিক এর জন্য ফর্মুলা, বাট আমার ফাউন্ডেশনটা হচ্ছে রিজিড, তাই আমার এখানে একটা 0.9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ 0.9 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ভ্যালু আসে 71.755। কত আসে? 71.755, বা আমরা এখানে বলতে পারি 76 মিলিমিটার। তো অলমোস্ট 7.2 সেন্টিমিটার্স এর মতন, ঠিক আছে, 7.2 সেন্টিমিটার্স এর মতন। তো এই হচ্ছে মেইনলি আমাদের অঙ্কটা, যেটার মাধ্যমে আমরা ইলাস্টিক সেটেলমেন্টটা কত সেটা বের করে ফেলতে পারলাম। সেটেলমেন্ট বানান ভুল করছি, বানান দেখলেই বোঝা যায় যে এ প্লাস পাই নিয়েছি সেটা। সেটেলমেন্ট, ওকে ঠিক আছে। আচ্ছা, তবে এখানে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের এই 0.9 দিয়ে যে গুণ করছি এখানে কোথাও কিন্তু বলা নাই যে জিনিসটা কি, এটা কি ইলাস্টিক নাকি রিজিড ফুটিং, কোনোটাই কিন্তু বলা নেই। কারণ আমি যেটা ধরে নিতেছি, র্যাফট তো ইউজুয়ালি আমাদের কি দিয়ে বানায়, একটা কংক্রিট দিয়ে বানায়, এবং দেখা যায় যে র্যাফটের ক্ষেত্রে কিন্তু পাঞ্চিং শিয়ারটা আমাদের গভর্ন করা শুরু করে, অর্থাৎ ওখানে থিকনেসটা কিন্তু অনেক বড় দিতে হয়। তো থিকনেস যখন এরকম বড় দেয় তখন কিন্তু পুরো জিনিসটা আমাদের একটা রিজিড জিনিসের মতন কাজ করা শুরু করে। তো সেই অ্যাজাম্পশনের উপর বেস করে আমি কিন্তু এখানে রিজিড ধরতেছি। তো এটাও কি ধরা উচিত কিনা আমি শিওর না, বাট পরীক্ষা যদি আসে মোস্ট প্রবাবলি আমি রিজিড ধরেই করবো জিনিসটাকে, ঠিক আছে। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমার মনে হয় না এটা দিয়ে আর অন্য কোনো অঙ্ক করার দরকার আছে, কারণ এই অঙ্কটা মোটামুটি সব কিছুই কভার করছে। এবার আমরা এই যে সেকেন্ড যে ফর্মুলা এটা দিয়ে একটা অঙ্ক করি, তারপরে আমরা প্রাইমারি সেটেলমেন্ট যেটা সেটার দিকে যাব। ওকে, সো এই অঙ্কটার ভিতর কি বলা আছে দেখেন, যে ইট ইজ প্রপোজ টু কনস্ট্রাক্ট এ ওভারহেড ট্যাঙ্ক অ্যাট এ সাইট অন এ র্যাফট ফাউন্ডেশন অফ সাইজ 8/12 মিটার উইথ আ ফুটিং অ্যাট এ ডেপথ অফ 2 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। তার মানে আমাকে কিছু ডেটা এখানে আউট অফ দ্য বক্স দিয়ে দিছে। একটা হচ্ছে বি এর ভ্যালু 8 মিটার, এল এর ভ্যালু 12 মিটার, এবং ডিএফ এর ভ্যালু সেটা হচ্ছে 2 মিটার। ওকে, the soil investigation conducted at the site indicates that the soil to a depth of 20 meter is normally consolidated inorganic insensitive organic clay। তার মানে এটা হচ্ছে insensitive inorganic clay with water table 2 মিটার below the ground level। তো খেয়াল করে দেখেন আমাদের ফাউন্ডেশনের যে লেভেলটা সেটাও ছিল 2, এবং ওয়াটার লেভেলটা যেটা সেটাও 2। তার মানে আমি ধরে নিতে পারি যে আমার ফাউন্ডেশনের নিচের যে সয়েলটা আছে, যেটা অ্যাকচুয়ালি কম্প্রেস হবে, এই কম্প্রেসেবল সয়েলটা কিন্তু পুরোটাই স্যাচুরেটেড অবস্থায় আছে। আচ্ছা, দ্য আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট ইয়ার্স কিউ ইজ ইকুয়ালস টু 120 থেকে 150। এটাই বেসিক্যালি আমাদের সেই এসইউ ভ্যালুটা, যেটাকে অর্ধেক করলে আমরা সিইউ ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা দেখে আমরা মেইনলি ডিসাইড করতেছি যে আমার সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা দিয়ে করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আবার কিউ এন কিউ নট ওইটার সাথে মিলাবেন না। কিউ এনটা কিন্তু অন্য জিনিস, সেটা হচ্ছে কতটুকু কন্ট্যাক্ট প্রেশার আছে বা কতটুকু ট্রান্সফার করতে হবে, কতটুকু লোড তার উপর আসতেছে, এই জিনিসটা। আর এটা হচ্ছে কম্প্রেশন টেস্টের থেকে যে জিনিসটা পাইছে, পুরোপুরি ল্যাবের একটা জিনিস। ওকে, এটা গেল। আর এখানে বলছে অ্যাজিউম দ্যাট দ্য স্ট্রেটাম বিলো 20 মিটার ইজ ইনকম্প্রেসেবল। তার মানে এটা যদি আমাদের গ্রাউন্ড লেভেল হয়, সেই গ্রাউন্ড লেভেল থেকে 2 মিটার নিচে এইখানে হচ্ছে আমাদের ওয়াটার টেবল, এবং আমার যে ফাউন্ডেশনটা সেই ফাউন্ডেশনটাও কিন্তু এই জায়গাটাতে। এবং আমরা ধরে নিচ্ছি যে এটার পরে একদম গ্রাউন্ড লেভেল থেকে টোটাল 20 মিটার নিচে পর্যন্ত যে মাটিটা, সেই মাটিটা মানে 20 মিটার নিচের যে মাটিটা, সেই মাটিটা হচ্ছে ইনকম্প্রেসেবল। দ্যাট মিনস এইখান থেকে এতটুকু যে লেয়ার আছে এই মাটিটা কিন্তু কম্প্রেসেবল, এবং এইটাকেই আমাদের এইচ বলতে হবে। তো এইচ সমান সমান হবে 20 - 2, দ্যাট মিনস 18 মিটার, এবং সেটা হচ্ছে আমাদের এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। ওকে, তো ভালো কথা, মোটামুটি সবই জানা হয়ে গেছে। এখন আমাদের বাকি কি? বাকি হচ্ছে এসই বের করা। এসি মানে হচ্ছে মিউ নট ইন্টু মিউ ওয়ান মাল্টিপ্লাইড বাই, এখানে থাকবে কিউ নট ইন্টু বি ডিভাইডেড বাই ইএস। আপনারা এটাকে ই এনই লিখেন, হ্যাঁ আমি কিউ নট লিখে ফেলছি, বাট কিউ নট লেখাটা উচিত না, সব জায়গায় কিউ এনই লেখা। অঙ্কের ভিতরে দেয় সেখানেও কিউ এন দিয়ে দেয়, সো এটাই লেখাই মনে হয় বেটার হবে। আচ্ছা, যাই হোক, তো এটা বের করার জন্য আমার তাহলে কি লাগবে? আমার মিউ নটের ভ্যালুটা লাগবে এবং মিউ ওয়ানের ভ্যালুটা লাগবে। তো মিউ নট মিউ ওয়ান কীভাবে বের করে এটা কিন্তু আমরা মোটামুটি জানি। তো আমরা এখানে দেখে আসি যে আমাদের মিউ নট বের করার জন্য কি লাগে। এই গ্রাফটা মিলিয়ে লাগবে, এবং এই গ্রাফে যে ভ্যালুটা দরকার হয় সেটা হচ্ছে ডিএফ বাই বি।
সো মিউ নট বের করার জন্য আমার দরকার ডিএফ বাই বি ভ্যালুটা। তো ডিএফ বাই বি এটা যদি আমি বের করি, ডিএফ এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 8, তার মানে এটা আসবে 0.25। তো এখন আমার গ্রাফটাকে একটু প্রয়োজন হবে, আমি গ্রাফটাকে নিয়ে আসি। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই গ্রাফটা। সো ডিএফ বাই বি এটার ভ্যালু তো 0.25। তো খেয়াল করে দেখেন এটা হচ্ছে 0, এখানে হচ্ছে আড়াই, এইখানে হয়তো কোনো জায়গায় একটা 1 থাকবে। সো 0.25 কিন্তু অলমোস্ট এখানে হিট করবে, রাইট? এখানে হিট করবে। আপনি ধরতে পারেন যে এইখানে কোনো একটা জায়গায় জিনিসটা থাকবে, এবং আমি যদি সেটা ধরাবর উপরের দিকে উঠলে আমি যে ভ্যালুটা দেখতে পাবো সেটা কিন্তু একদম এখানে হিট করতেছে, দ্যাট মিনস এই ভ্যালুটা হবে। তো এই ভ্যালুটা কত দেখা যাচ্ছে 0.9 আর 1, এইটার অলমোস্ট মাঝামাঝি আছে। তো আমি ধরতে পারি কিন্তু এটা অলমোস্ট 0.95 এর মতন, ঠিক আছে? সো আমি একটু মার্ক করে রাখি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 0.95। তো আমরা পেয়ে গেছি কার ভ্যালু, আমরা মিউ নটের ভ্যালু পেয়ে গেছি। মিউ নট হচ্ছে 0.95। এরপরে বের করতে হবে আমার মিউ ওয়ান। সো মিউ ওয়ানের জন্য আমার দুইটা রেশিও লাগবে, যে দুইটা বাকি আছে। একটা হচ্ছে এল বাই বি রেশিও। তো এল বাই বি করলে কত আসে, এখানে 12কে 8 দ্বারা ভাগ করতে হবে, সেটা আসে 1.5। আর আরেকটা হচ্ছে কি আমাদের এইচ বাই বি রেশিও। তো এইচ এর ভ্যালু হচ্ছে আমরা এখানে বের করছিলাম, সেটা হচ্ছে 18, আর বি এর ভ্যালু হচ্ছে 8। তো এটা কিন্তু আসে 2.25। তাহলে আমরা এখন আমাদের সেকেন্ড যে গ্রাফটা আছে সেটাকে নিয়ে আসি, যেটা থেকে মিউ ওয়ানকে বের করতে হবে, এই গ্রাফটা। তো এই গ্রাফটা যদি আমি এখানে একটু বসাই, এই হচ্ছে বসলো। আমরা প্রথমে এক্স অক্ষ থেকে এইচ বাই বিটাকে সিলেক্ট করি। এইচ বাই বি হচ্ছে 2.25। সো 2.25 কোন জায়গায় থাকবে আমরা এখানে দেখি একটু ভালোভাবে। সো লগ স্কেল, তো তাহলে এটা যদি 1 হয় এটা হবে আমাদের 2, এটা হবে আমাদের 2, এটা হবে 3। সো 2.5 এখানে, তার ঠিক অর্ধেক এখানে। তো এই জায়গাটাই হবে আমার 2.25। এই করে গেল আমাদের গ্রাফটা। এবং আমার এল বাই বি রেশিও যেটা, সেটা হচ্ছে 1.5। সো 1.5 হচ্ছে 1 আর 2 এর মাঝখানে। সো 1 আমরা জানি স্কোয়ারের জন্য হয়, 1 হচ্ছে এই স্কোয়ারের জন্য, আর 2 হচ্ছে এটার জন্য। সো এটা ঠিক মাঝামাঝি এই জায়গাটায় থাকবে আমার 1.5। তো এটা বরাবর যদি আমি বাম দিকে চলে যাই তাহলে কিন্তু আমি আমার ভ্যালুটা পেয়ে যাব। এটা বরাবর বাম দিকে চলে যেতে হবে, এবং গেলে আমরা দেখতেছি এক্স্যাক্টলি কিন্তু আমার এই পয়েন্টটাতে হিট করে। তো এই পয়েন্টটাতে হিট করলে আমরা বুঝতে পারতেছি এটা হবে আমার 0.5, 0.6, 7, 8, 9, 10, তার মানে এটা হচ্ছে আমার 0.6। তো 0.6 আমরা মিউ ওয়ানের যে ভ্যালুটা সেটাও কিন্তু পেয়ে গেছি। আমি এখানে লিখে রাখি যে আমার মিউ ওয়ান হচ্ছে 0.6। তাহলে কোনো ভ্যালুই কিন্তু এখন আমার বাকি নাই, একটা ভ্যালু বাকি আছে, সেটা হচ্ছে ইএস, যেটা এই ইএস এর ভ্যালুটা কিন্তু এখনো বের করা হয়নি। তো এটাকে একটু পিছনে সরাইতে হবে, এবং আমরা ইএস এর ভ্যালুটা একটু বের করবো এখানে। ইএস, তো ইএস বের করার জন্য বোঝা যাইতেছে যেহেতু আমাদের কিউ ইউ দেওয়া আছে, আমার এখন টেবিল 3টাকে ইউজ করতে হবে। টেবিল 3টা কোথায় ছিল, এই যে এটা হচ্ছে আমাদের টেবিল 3। তো এখান থেকে যদি নিয়ে আসি টেবিল 3টাকে, আচ্ছা পরের পেজটাতে রাখলাম, এখানে জায়গা আছে মোটামুটি। তো এটা অনুসারে যদি করি তাহলে আমার দেখতে হবে যে এখানে কিন্তু একটা এ ভ্যালু লাগে আর একটা সিইউ ভ্যালু লাগে, তাহলে আমি ইএস এর ভ্যালুটা পাই। তো আমার এর ভ্যালুটা আবার কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে টাইপের উপরে। আমি যদি দেখি আমার টাইপটা কি, টাইপটা হচ্ছে ইনসেনসিটিভ ইনঅর্গানিক ক্লে, যেটা আবার নর্মালি কনসলিডেটেড। তো নর্মালি কনসলিডেটেড ইনসেনসিটিভ ইনঅর্গানিক ক্লে, তাহলে যে ইনঅর্গানিক এখানে আছে আর ক্লে এখানে আছে, দ্যাট মিনস আমার জিনিসটা কিন্তু এইটার মধ্যে পড়বে, এই রেঞ্জের ভিতর পড়বে। তো এই রেঞ্জে যে কোনো ভ্যালুই নেওয়া যায়, আমি এখানে ছোট ভ্যালুটা নিচ্ছি, কারণ যত ছোট ভ্যালু নেবেন সেটেলমেন্ট তত বেশি আসবে, যেহেতু ইএস দ্বারা ভাগ। তো ছোট ভ্যালুটাই নিচ্ছি ইএস, সেটা সমান সমান কি হবে তাহলে, এ ইন্টু সিইউ। এর ভ্যালু আমি ধরে নিচ্ছি এখানে 500, মাল্টিপ্লাইড বাই সিইউ যেটা, সেটা হবে আনরেড শিয়ার স্ট্রেংথের অর্ধেক। আনরেড শিয়ার স্ট্রেংথ এখানে আবার দেওয়া ছিল কত, 100 থেকে 150। তার মানে আমার এই যে কিউ ইউটা সেটা আবার একটা রেঞ্জ দেওয়া আছে, বা এটাকে আমরা এসইউ বলতে পারবো। তো রেঞ্জ দেওয়া থাকলে সেটার অ্যাভারেজটা আমরা নিয়ে নিব। তাহলে 120 প্লাস 150 ডিভাইডেড বাই 2, আই গেস 120 থেকে 50 না, হ্যাঁ 120 থেকে 150 এরকম রেঞ্জ দিলে আমরা অ্যাভারেজ নিতে পারবো, মাঝের কিছু নিতে পারবো, লোয়ার ভ্যালুটাও নিতে পারবো, এটা আমাদের চয়েস। বাট অ্যাভারেজ যেহেতু স্লাইডে আমরা দেখছিলাম ক্লাসের ভিতরে এভাবে করাইছে, তো মিল রাখার জন্য আর কি একসাথে নিচ্ছি। বাট হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল না যে এটাই নিতে হবে। ওকে, তাহলে অ্যাভারেজ ভ্যালুটা যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে আমাদের এসইউকে আমার অর্ধেক করতে হবে, অর্ধেক করলে পরে আমি কি পাবো, আমার সিইউ ভ্যালুটাকে পাবো। তাহলে এখানে আসবে মেনলি 250 মাল্টিপ্লাইড বাই 135। তো এই ভ্যালুটা আসে 33750, 33750। তো এটার ইউনিটটা কিন্তু আবার এখানে মেনশন করা নেই যে কোন ইউনিটে আসবে। তো ইউনিটটা আগের বারের মতনই যে কেপিএতে আসছিল, এখানেও কেপিএতেই আসবে, এটা বদলাবে না।
তো এই হলো আমার মেইনলি ইএস এর ভ্যালুটা। আপনি চাইলে এটাকে রাউন্ড আপ করে 34,000 ধরে নিতে পারেন, সমস্যা নেই। বাট আমরা আপাতত এভাবে রাখতেছি। তো এখন আমরা এখানে ভ্যালুগুলো বসাবো, কারণ সবগুলোই আমাদের জানা হয়ে গেছে। মিউ নটের ভ্যালুটা কত দেখে আসি। মিউ নট মানে ছিল আমাদের এখানে 0.95, আর মিউ ওয়ান যেটা সেটা ছিল 0.6, যেটুকু মনে পড়ে। হ্যাঁ, 0.6 মাল্টিপ্লাইড বাই আমার এখানে যে কিউ নট বা কিউ এন যেটা দেওয়া ছিল সেটা মনে হয় 120 না 100। তো এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার আছে 100 মাল্টিপ্লাইড বাই আমার যে বি এর ভ্যালু হচ্ছে এখানে 8। তাহলে এই হলো 8, আর এখানে আসবে 33,750। যেহেতু এই দুটোর ইউনিট কাটাকাটি পড়ে যায়, কারণ কিউ নট আর ইএস এর ইউনিট একই, এখানে বি ছাড়া কিন্তু কারো ইউনিট নেই, তাই মিটারে আসবে রেজাল্টটা। 1000 দিয়ে গুণ করলে মিলিমিটারে আসবে। তো এটা হিসাব করলে যেটা পাওয়া যাবে, তাহলে এটা আসে আমাদের 13.51 মিলিমিটার। বাট আগের বারের মতনই এখানে যে সেটেলমেন্টটা বেরোছে এটা কিন্তু ফ্লেক্সিবল ইয়ার জন্য। আর আমাদেরটা যেহেতু রিজিড ফুটিং, রিজিড কেন, কারণ জিনিসটা কিন্তু কি, জিনিসটা আমাদের একটা র্যাফট। তো র্যাফট যদি হয় তাহলে সেটা রিজিড হয়ে যাবে মাস্ট, আর কংক্রিটের কিছু হলেও সেটা রিজিড হয়ে যাবে। সো রিজিড হিসেবে যদি আমরা ধরি তাহলে এসি প্রাইম যেটা সেটা হবে 0.9 গুণ, তাহলে 0.9 ইন্টু 13.51, এটা যদি আমি হিসাব করে ফেলি তাহলে ভ্যালুটাকে গুণ দিতে হবে 0.9 দিয়ে, ভ্যালুটা আসে 12.16। তাহলে 12.16 মিলিমিটার, জাস্ট এতটুকু হচ্ছে আমার এখানের সেটেলমেন্ট। তো এই হলো মেনলি আমাদের ইলাস্টিক বা প্রাইমারি সেটেলমেন্টটা কীভাবে হিসাব করতে হয়, প্রাইমারি বলবো না, ইলাস্টিক বা ইমিডিয়েট সেটেলমেন্ট সেটা কীভাবে হিসাব করতে হয়। এর পরবর্তীতে আমরা দেখা শুরু করব যে আমাদের প্রাইমারি সেটেলমেন্ট কীভাবে ক্যালকুলেশন করা লাগে। তো প্রাইমারি সেটেলমেন্ট যেটা, সেটা তো আবার একটু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা হচ্ছে আমাদের এখানে কিছু সয়েল মেকানিক্সের কিছু ফর্মুলা একটু আবার মনে করতে হবে, ওগুলো আমাদের দেখা যায় অঙ্কের ভিতরে লাগে মাঝে মাঝেই। ওকে, তো প্রাইমারি সেটেলমেন্ট কী কী ফর্মুলা লাগবে সেগুলো একটা একটা করে বলি একটু, সয়েল মেকানিক্সের গুলো। সো বেসিক ফর্মুলাস। আচ্ছা, বেসিক ফর্মুলাগুলোর মধ্যে প্রথম যে টার্মটা সেটা হচ্ছে আমাদের ভয়েড রেশিও। এটা হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিডস। এখানে কিন্তু পুরো সয়েলের কথা বলা হচ্ছে না, সলিডসের কথা বলা হচ্ছে। যখন আমরা পুরো সয়েল বুঝাবো তখন আমাকে ভি লিখতে হবে শুধু, তখন আমরা এস কথাটা মেনশন করব না। এরপরে হলো ডিগ্রি অফ স্যাচুরেশন। এটা আমাকে বলে যে এই যে ভয়েডটা আছে সেই ভয়েডের কত পার্সেন্ট পানি দিয়ে ভরা। তাহলে এখানে হবে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই নিচে হবে ভলিউম অফ ভয়েড। তো ভলিউম অফ ভয়েডের মধ্যে কি থাকে, ভলিউম অফ ভয়েডের মধ্যে থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের এয়ার আর আরেকটা হচ্ছে ওয়াটার। ওকে, এই দুটো জিনিস গেল। এরপরে আরেকটা হচ্ছে আমাদের ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সয়েল সলিডস। তো এটাকে আমরা ওয়াটার কন্টেন্ট বলবো। এখন এই যে তিনটা, এই তিনটার মধ্যে একটা রিলেশনশিপ আছে যেটা হচ্ছে এস ই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু জিএস। জিএস মানে হচ্ছে আমাদের সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি। তো এখানেও জিএস দ্বারা বুঝাচ্ছে এটা কিন্তু পুরা সয়েলের না, সয়েল সলিডসের, কারণ পুরা সয়েলের ভিতরে কিন্তু পানিও আছে, বাতাসও আছে এবং সয়েল সলিডসও আছে। তার মধ্যে শুধু সয়েল সলিডস যেটা সেটার ভ্যালু এটা। এবং কিছু যদি বলা না থাকে এবং আমার যদি এটা একদম মাস্ট বি প্রয়োজন হয়, তখন আমরা 0.6 থেকে 0.7 এর মধ্যে কোনো একটা ভ্যালু এখানে অ্যাজিউম করে নিব। ইউজুয়ালি 0.65 এর মতন হয় আর কি। আচ্ছা, তাহলে এটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এরপরে আমাদের যে কোনো একটা ময়েশ্চার কন্টেন্ট স্যাচুরেশন লেভেল যদি দেয় এবং ভয়েড রেশিও যদি গিভেন থাকে, তাহলে সেই অবস্থায় আমার যে ওয়াটার ইউনিট ওয়েট, সেই ইউনিট ওয়েট যদি বের করতে চাই, আমার ফর্মুলা হচ্ছে জিএস প্লাস এস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু এখানে থাকবে গামা ওয়াটার। তো এখান থেকে আবার কয়েকটা ফরম্যাট বের হয়, যে আমরা যদি এস ইকুয়ালস টু 1 নিই, 1 নেওয়া মানে হচ্ছে আমরা এখানে স্যাচুরেটেড অবস্থা নিচ্ছি। আর স্যাচুরেটেড অবস্থা যে কোনো ভয়েড রেশিওতেই হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা গামা স্যাট পাবো, এখান থেকে গামা স্যাট পাবো, এবং গামা স্যাটের যে ভ্যালুটা আসবে সেটা হবে কত, তাহলে এস এর ভ্যালু যেহেতু 1, তাহলে এখানে হবে জিএস প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ। যদি আমরা এস এর ভ্যালু 0 বসাই, এর মানে হচ্ছে কমপ্লিটলি ড্রাই সয়েল, তো তখন আমরা ড্রাই ইউনিট ওয়েট পাবো যেটা হচ্ছে গামা ডি। তো গামা ডি এর ফর্মুলা দাঁড়াবে, যেহেতু এসটা 0 তার মানে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে। এই পার্টটা 0 হলে আমার এখানে থাকবে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস ই মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ। তো এইখানে আমাদের রিলেশনশিপটা কিন্তু ভয়েড রেশিও, তারপরে ডিগ্রি অফ স্যাচুরেশন, এটার রেসপেক্টে। আবার যদি আমার গামা বের করতে হয় ওয়েট অবস্থায় ফর এ গিভেন ডিগ্রি অফ ওয়াটার কন্টেন্ট, তখন আমরা বের করবো এরকম যে আমার ড্রাই ইউনিট ওয়েট যেটা, সেটার সাথে গুণ করতে হবে 1 প্লাস
ডাব্লিউ মানে হচ্ছে এই যে এখানে ওয়াটার কন্টেন্ট যেটা ছিল সেই ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এটাও গেল। এরপরে আমাদের একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে পোরোসিটি মানে ইটা, সেটার সাথে এই যে এটা একটা রিলেশনশিপ। তো ইটা আর এর মধ্যে যে রিলেশনশিপ সেটা অনেকটা এরকম করে যায় যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন, এটা সমান সমান এটাও মাঝে মাঝে আমাদের কাজে লাগতে পারে। তাহলে পোরোসিটি বলতে কি বোঝায় সেটাও আমরা এখানে একটু লিখে রাখি, অনেকটা এটার মতন, এর মতনই। মানে এখানেও ভয়েডের যেই পরিমাণটা সেটাই আমরা মেজার করব, বাট আগের বার আমাদের সলিড ছিল শুধুমাত্র, কিন্তু এখানে কিন্তু পুরাটাই কি হবে, সয়েলটাই হবে। হ্যাঁ, ইন টোটাল পানি, তারপরে সয়েল, সলিডস এবং বাতাস সবকিছু মিলাই যে ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে আমাদের এই ভলিউমটা। তো এদের মধ্যে রিলেশনশিপগুলো কিভাবে আসতে পারে সেটা আমাদের খুব একটা জানার দরকার নেই, বাট এই রিলেশনশিপগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগতে পারে। ওকে, তো এইগুলো ছিল একদম বেসিক সয়েল মেকানিক্সের যে ফর্মুলা সেগুলো। এরপরে আমাদের যে কনসলিডেশন টেস্ট ছিল, 1D কনসলিডেশন টেস্ট, সেটার একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা আমাদের জানতে হবে। কনসলিডেশন, তো প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল টাইম ফ্যাক্টরের, টাইম ফ্যাক্টর টিভি, এটা সমান সমান ছিল সিভি মাল্টিপ্লাইড বাই টি ডিভাইডেড বাই এইচ এর উপর স্কোয়ার, যেখানে এইচটা ছিল আমাদের ড্রেনেজের লেন্থ, মানে কতটুকু লেন্থ জুড়ে আমাদের পানিটা বের হবে। তো অনেক সময় এটা এইচ হয়, অনেক সময় এটা 2H হয়ে যায়, ডিপেন্ডিং অন আমাদের কোন ধরনের কন্ডিশন আছে, 2 ওয়ে ড্রেনেজ হচ্ছে নাকি 1 ওয়ে ড্রেনেজ হচ্ছে। আমরা অঙ্কের ভিতর জিনিসগুলোকে দেখবো। টাইমটা হচ্ছে এই ড্রেনেজটা হইতে টোটাল কত সময় লাগবে, সিভিটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, আর টিভিটা হচ্ছে টাইম ফ্যাক্টর। তো এই টাইম ফ্যাক্টর যে টিভি ভ্যালুটা, এটা আবার ডিপেন্ড করে আমাদের ডিগ্রি অফ কনসলিডেশনের উপরে। তো টিভি এটা ডিপেন্ড করে ডিগ্রি অফ কনসলিডেশনের উপরে, এবং এটার দুইটা ফর্মুলা আছে। টিভি সমান সমান হবে π/4 ইউ স্কোয়ার, যেখানে ইউ হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন। আবার এটা সমান সমান হইতে পারে একটু বড় ফর্মুলা একটা, 1.781 মাইনাস 0.933331 মাল্টিপ্লাইড বাই লগ, এখানে বসবে 10 বেস, আর এখানে হবে 100 মাইনাস ইউ। তো যেহেতু আমি এখানে 100 ব্যবহার করছি, তার মানে এখানে অবশ্যই ইউ এর ভ্যালুটাও কিসে বসাইতে হবে, আমাকে পার্সেন্টেজেই বসাইতে হবে। আর এখানে যেহেতু কোনো পার্সেন্টেজ আমি ইউজ করি নাই, আমার এখানে কিন্তু ভ্যালুটা দশমিকে বসাইতে হবে। তো কখন কোনটা হবে ফর্মুলা, সেটা ডিপেন্ড করবে আমার ইউ এর ভ্যালুটা কত তার উপর। ইউ এর ভ্যালু যদি লেস দেন 60% হয় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমরা প্রথম ফর্মুলা, আর ইউ এর ভ্যালু যদি তার থেকে বড় হয়ে যায়, ডিগ্রি অফ কনসলিডেশন সেটা যদি তার থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের নিচের ফর্মুলাটা ইউজ করতে হবে। এর মধ্যে দুইটা ভ্যালু আমরা মুখস্থ রাখি সবসময়, সেটা হচ্ছে ইউ এর ভ্যালু যখন 50%, অর্থাৎ 50% কনসলিডেশন, তখন আমার টাইম ফ্যাক্টরের ভ্যালু আসে 0.196, আর যখন ইউ এর ভ্যালু 90%, তখন টাইম ফ্যাক্টরের ভ্যালু আসে 0.848, যদি আমার মনে থাকে ঠিকভাবে, হ্যাঁ 848 এটাই হবে। তো এই যে ফর্মুলাগুলা, এগুলো দিয়ে আমরা মেইনলি বের করব একটা সয়েল স্যাম্পল এত পার্সেন্ট কনসলিডেশন আমি হইতে চাই, লেটস সে 50% কনসলিডেশন হইতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। সেখানে একটা টেস্ট স্পেসিমেন দেওয়া থাকবে, সেটার থেকে অ্যাকচুয়াল যে ডেটা সেটা তো আমাকে কনভার্ট করতে হবে। সেটার জন্য আমরা এই ইকুয়েশনগুলোকে ব্যবহার করতে পারবো। এইগুলা যখন আমরা ব্যবহার করব, করার পরে আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে টোটাল কতটুকু সেটেলমেন্ট আমার হবে। এটা দিয়ে আমরা বের করতেছি কি সেটেলমেন্ট হইতে সময় কত লাগবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেটেলমেন্ট কতটুকু হবে, সেটা বের করার জন্য আবার আমাদের আরেকটা পার্ট দেখতে হয়। সেটার জন্য এরকম একটা গ্রাফ আমাদের থাকে সবসময়, ই ভার্সেস ডেল্টা ভি, এই গ্রাফটা থাকে। তো এই গ্রাফে আমাদের দুইটা স্লোপ দেখা যায়। স্লোপগুলো যখন বদলায় তখন আমাদের দুইটা পোর্শনকে আলাদা করে চিন্তা করতে হয়, কারণ দুইটার স্লোপ কিন্তু আলাদা। প্রথমটার যে স্লোপ সেটা হচ্ছে সি আর লাস্টের যে স্লোপ সেটা হচ্ছে সি। তো ওভার কনসলিডেটেড ক্লে যদি হয় বা সয়েল যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পোর্শনটা ফলো করবে। আর যদি কনসলিডেটেড হয় তাহলে আমাদের এই নিজের জিনিসটা ফলো করবে, মানে নর্মালি কনসলিডেটেড হলে নিচেরটা ফলো করবে। তো যদি দেখা যায় যে আমাদের লোডটা সয়েলের লাইফ টাইমে যতটুকু লোড ম্যাক্সিমাম ছিল তার থেকেও কম লোড আসছে, সেক্ষেত্রে হচ্ছে সে এই কার্ভটা ফলো করবে এবং করতে 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 এইদিকে ম্যাক্সিমাম লোড পর্যন্ত একটা বিহেভিয়ার করবে। এরপরের লোডটা যেহেতু ম্যাক্সিমাম বিহেভিয়ার থেকেও বেশি লোড, তাই সে নতুন আরেকটা স্লোপ ফলো করে নিচের দিকে চলতে থাকবে। তো তখন আমাদেরকে একটু ভিন্নভাবে জিনিসটাকে হিসাব করতে হবে। তাহলে টোটাল কতটুকু আমাদের সেটেলমেন্ট হবে সেটা যদি ডেল্টা এইচ হয়, ডেল্টা এইচ এর জন্য আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে সিসি মাল্টিপ্লাইড বাই এইচ ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু লগ 10 বেস, এখানে বসবে পি নট মানে শুরুতে কতটুকু ওভারবার্ডেন প্রেশার ছিল, প্লাস ডেল্টা পি কতটুকু আমি প্রেশার বাড়াইছি, ডিভাইডেড বাই পি নট মানে কতটুকু ওভারবার্ডেন প্রেশার ছিল।
সিসি কখন হবে, যখন সে এই কার্ভটা ফলো করবে, অর্থাৎ নর্মালি কনসলিডেটেড অবস্থায় থাকবে। আর সি আর এর যে কার্ভটা সেটা ফলো করবে যখন আমাদের এই পোর্শনটা ফলো করবে। অর্থাৎ আমাদের আরো একটা পার্ট এখানে থাকতে পারে যেখানে আমার থাকবে এইরকম যে সি আর মাল্টিপ্লাইড বাই এইচ ডিভাইডেড বাই 1 প্লাস ই নট। ইটা আর কি খুব একটা চেঞ্জ হয় না, তাই আমরা এটাকে ই নটই ধরে রাখতে পারি। এটা নিয়ে আমাদের গ্যাঞ্জাম করার লাভ নাই খুব একটা। আর এখানে আমাদের সেম ভাবে একটা ভ্যালু বসবে, পি টু ওভার পি ওয়ান আমরা বসাইতেছি, যে পি টু মানে হচ্ছে চেঞ্জ হওয়ার পর কত হয়েছে, আর পি ওয়ান হচ্ছে আগে কতটুকু ছিল। তো এটা অঙ্ক করার সময় আর একটু ভালোভাবে বোঝা যাবে আর কি। এইভাবে নোটেশন দিয়ে মনে রেখে খুব একটা লাভ নেই এই পোর্শনটা। তো এইভাবে করে আমাদের কি করতে হবে, টোটাল কতটুকু সেটেলমেন্ট হয়েছে সেটাকে বের করে ফেলতে হবে। এখন এই জিনিসটাকে একটু অন্যভাবে আমরা রিলেট করতে পারি। তো সেই ফর্মুলাগুলো আমি একটু লিখে রাখতেছি যদি ইন কেস কখনো লাগে, যে এমভি ইন্টু ডেল্টা পি। আবার এই যে এমভি যেটা, সেটার আবার একটা ফর্মুলা আছে, এমভি সমান সমান হচ্ছে এভি ডিভাইডেড বাই 1 প্লাস ই। আবার এই যে এভিটা, সেই এভি এর আবার একটা ফর্মুলা আছে, সেটাই হচ্ছে একদম বেসিক ফর্মুলাটা, ডেল্টা ই ওভার ডেল্টা পি। ঠিক আছে, ডেল্টা ই ওভার ডেল্টা পি। তো এইগুলা খুব একটা লাগার কথা না। ইউজুয়ালি দেখা যায় যে এই পোর্শনটা আর এই পোর্শনটা দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি অঙ্কগুলোকে করা যায় গিভেন অন যে কোন ধরনের ডেটা দেওয়া আছে। বাট আমাদের ক্ষেত্রে হয়তো এগুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে, এই নিচের গুলা খুব একটা লাগার কথা না। তারপরেও আমরা ইনকেস লিখে রাখতেছি, কারো যদি ভ্যালুগুলো দরকার হয় জাস্ট কনসলিডেশনের ক্ষেত্রে এমভি বলতে কি বোঝায়, এভি বলতে কি বোঝায়, এগুলো লিখে দিবেন, তাহলে দেখবেন যে গুগল থেকে অ্যান্সারগুলো পেয়ে যাবেন। নামগুলো আমি বলে দিতেছি, যে আমাদের এখানের এমভি যেটা, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ, বা অনেক সময় ভলিউম কম্প্রেসিবিলিটি আমরা বলে থাকি। আর এটা হচ্ছে শুধুমাত্র কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, সো কারো যদি আরো একটু জানার দরকার হয় তাহলে এইগুলা একটু গুগল করে বা ইউটিউব থেকে দেখে নেবেন। আমি এখানে এটা নিয়ে খুব বেশি আলোচনা করতেছি না, কারণ এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে না, আমাদের উপরের পার্টটা দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। আর এই গ্রাফটাকেও খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ আমরা যখন অঙ্কগুলো করবো তখন বুঝতে পারবো যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। তো আমরা সরাসরি এখন একটু অঙ্কের দিকে চলে যাই, অঙ্কগুলো করলেই বুঝে ফেলবো। আচ্ছা, তার আগে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ওইটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের ডেল্টা এইচ ওভার এইচ নট, এটা সমান সমান আসবে ডেল্টা ই ওভার 1 প্লাস ই নট। এটা আমাদের একটা ফর্মুলা আর কি। মানে বেসিক্যালি আমাদের তিনটা ফরম্যাট হইতে পারে, একটা ফরম্যাট হচ্ছে এইটা, আর আরেকটা ফরম্যাট হচ্ছে আমরা এখানে যেটা দেখছি সেটা, আর আরেকটা ফরম্যাট হচ্ছে এইটাওয়ালা। তো এই তিনটা ফরম্যাটের যে কোনোটা দিয়ে আমাকে অঙ্ক দিতে পারে, আমাদের সেগুলো একটু পারতে হবে। আর এখানেও আমরা ই নট টি নট এগুলোকে একটু দিয়ে দিলাম, আর এখানে একটা ই নট হবে সেটাও দিয়ে দিলাম, আর এখানে একটা এইচ নট হবে, ইনিশিয়ালি হাইট কত ছিল সেটা, এখানেও এইচ নট হবে অনেকগুলো। ঠিক আছে, তো এই মোটামুটি থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে সিআর রিকম্প্রেশন ইন্ডেক্স, এটা 1/5 থেকে 1/6 থেকে 1/5 এর মধ্যে হয়ে থাকে। যদি কিছু দেওয়া না থাকে তাহলে আমরা এই ভ্যালু অ্যাজিউম করে নিতে পারবো যে আমাদের কম্প্রেশন ইন্ডেক্স যেটা, সেটার কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স সেটা 1/6 থেকে 1/5 এর মধ্যে থাকবে আমার সিআর রিকম্প্রেশন ইন্ডেক্সটা। তো এই হচ্ছে আমাদের ঘটনা। এখন আমরা অঙ্কের ভিতরে চলে যাই। আমি বেশি অঙ্ক এখানে করব না, বিশেষ করে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো টার্ম ফাইনালে খুব একটা আমি আসতে দেখিনি, সে কারণে ওগুলো আমি একটু স্কিপ করে যাব। বাট এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি টার্ম ফাইনালে মনে হয় 2টা আসতে দেখছিলাম। সো এইরকম একটা অঙ্ক আমি এখানে করতেছি। বলা আছে কি যে ক্যালকুলেট দ্য ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট বেয়ারিং ক্যাপাসিটি অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য ফুটিং, সয়েল কন্ডিশন অ্যান্ড ফুটিং ডিটেলস আর গিভেন বিলো। সয়েল কন্ডিশন কি দিল, যে 0 থেকে 40 ফিট ওভার কনসলিডেটেড প্লে, তাহলে বলেই দিছে যে এটা ওভার কনসলিডেটেড। তার মানে আমাদের এখন কি নিয়ে কাজ করতে হবে, সিআর নিয়ে কাজ করতে হবে নাকি? শিওর না, করে দেখতে হবে। ওকে, ডেনসিটি হচ্ছে কত, 125 পিসিএফ। এটা কিসের, সয়েলের ডেনসিটি। সিআর বলা আছে 0.03 এবং সিসি বলা আছে 0.16, ই নট বলা আছে 0.9। পাস্ট ম্যাক্সিমাম ওভারবার্ডেন প্রেশার, তার মানে একদম শুরুতে ম্যাক্সিমাম যত ওভারবার্ডেন প্রেশার আসছিল সেটা হচ্ছে 7500 পিএসএফ। আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ সিইউ, সেই ভ্যালুটা হচ্ছে 3.5 কেএসএফ। আচ্ছা, 40 ফিট ঠিক একটা ডিপোজিট অফ স্যান্ড আমরা এখানে পাচ্ছি। মানে 40 ফিট যে ক্লে লেয়ার আছে সেটার নিচে আর কি স্যান্ড। তো স্যান্ডে আমরা আর কনসলিডেশন সেটেলমেন্ট হিসাব করি না, কারণ এটা টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা এবং পানি আস্তে আস্তে বাইরে দেখেই হয়। ক্লের ভিতরে যে ঘটনাটা ঘটবে, কিন্তু স্যান্ডের ভিতরে কিন্তু সাথে সাথে পানি বের হয়ে যাবে, তো ওখানে কনসলিডেশন আমরা দেখতে পাবো না। আর ওয়াটার টেবলটা হচ্ছে 25 মিটার বিলো গ্রাউন্ড লেভেল, টপ থেকে 25 মিটার নিচে আছে। আর ফুটিং এর কিছু ডিটেল এখানে বলে দিচ্ছে, এগুলো তো আমরা আগে আসতেছি একটা করে, বাট আগে আমাদের সয়েল কন্ডিশনটা একটু দেখে নিতে হবে। তো সয়েল কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমাদের এইখানে একদম গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেলের পরে 25 ফিট অতটুকু নিচে গেলে আমরা পাবো ওয়াটার টেবল। তারপরে একদম আরো 25 ফিটের পরে কত থাকে, আরো 15 ফিট, আরো 15 ফিট পরে আমরা পাবো আমাদের স্যান্ড লেয়ার। তাহলে এইখানে হচ্ছে আমাদের স্যান্ড, এই স্যান্ডের উপরটুকু পুরাটাই কিন্তু আমাদেরকে ক্লে, তার মানে ওইটাতেই আমাদের কনসলিডেশন সেটেলমেন্টটা ঘটবে। আর এইখানে হচ্ছে আমাদের ওয়াটার টেবলটা।
ফুটিং এর পজিশনটা কি বলছে, যে ফুটিং এর ডেপথ অফ ফুটিং হচ্ছে 10 ফিট। তার মানে আমাদের এইখান থেকে 10 ফিট নিচে গেলে আমি ডেপথ অফ ফুটিংটা পাবো। যদি আঁকি তাহলে এইরকম একটা ঘটনা ঘটবে। এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 10 ফিট। এর উপরের পোর্শনটা কিন্তু মানে এই যে 10 ফিট যেটা আছে এটাতে কিন্তু কনসলিডেশন সেটেলমেন্ট হবে না, সেটেলমেন্ট হবে ফাউন্ডেশনের নিচের যে পোর্শনটুকু সেই পুরাটাতে। এই নিচের যে 30 ফিট আমার বাকি থাকে, 10 ফিট, 40 ফিট থেকে 10 বাদ দিলে 30 ফিট বাকি থাকে, এই 30 ফিটের মধ্যে কনসলিডেশন সেটেলমেন্ট আমরা দেখতে পাবো। আবার এই ফুটিং এর যে উইডথ সেটা মনে হয় আমাদেরকে বলে দিছে, কারণ আমরা এখানে কংক্রিটের ওয়েটটা হিসাব করতে পারবো। তাহলে সেটা হচ্ছে 30 ইঞ্চ। 30 ইঞ্চকে আমরা কত বলতে পারবো, 2.5 ফিট। 2.5 ফিট বলা যাবে, হ্যাঁ 2.5 ফিট। এটার যে উইডথ সেটাও আমাদের এখানে গিভেন আছে, উইডথটা হচ্ছে 12 ফিট। আর অনুদিক বরাবর যে লেন্থ সেই লেন্থটা হচ্ছে 15 ফিট। এটা ছাড়া আর তেমন কিছু এখানে বলা নাই। আর এখানে কলামের যে লোডটা আসতেছে সেই লোডটা আমাদেরকে বলে দিছে। এখানে লোড আসতেছে ডেড লোড 250 কিপ এবং লাইভ লোড এটা আসতেছে 120 কিপ। তো বের করতে বলছে কি কনসলিডেশন সেটেলমেন্টার রেসপেক্টে ফ্যাক্টর অফ সেফটি কত এবং বেয়ারিং ক্যাপাসিটির রেসপেক্টে ফ্যাক্টর অফ সেফটি কত। তো সেটেলমেন্টের রেসপেক্টে ফ্যাক্টর অফ সেফটি বের করার জন্য আমার কিন্তু জানা লাগবে যে ম্যাক্সিমাম কতটুকু সেটেলমেন্ট অ্যালাউ করা হয় আমাদের ফাউন্ডেশনের জন্য। তো এটা হচ্ছে আমার ইনফোটা একদম এক্স্যাক্টলি জানা নেই, বাট আমার যতটুকু মনে পড়ে এটা মোস্ট প্রবাবলি 1 ইঞ্চি ছিল। আমি জিজ্ঞেস করছিলাম একজনকে, সে আমাকে বলছিল 1 ইঞ্চির মতন হইতে পারে, বাট সেও শিওর ছিল না। তো এটাকে একটা কোয়েশ্চেন হিসেবে রাখলাম যে ম্যাক্স সেটেলমেন্ট যেটা ম্যাক্স লিমিট সেটেলমেন্টের সেই লিমিটটা কি 1 ইঞ্চি কিনা। আমি এখানে করার সময় 1 ইঞ্চি ধরেই করবো, বাট ইট কুড বি মোর অর লেস। তো সেটা আমরা পরবর্তীতে ঠিক করে নিব, সমস্যা নেই, কমেন্ট সেকশনের কোনো একটা জায়গায়। বাট আপাতত আমি অঙ্কটা যখন করবো তখন 1 ইঞ্চি ধরে করবো। ওকে, সো অঙ্কটা আমরা শুরু করি। আমাদের এইখানের যে পোর্শনটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের একটা লেয়ার নিতে হবে, আর এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত আরেকটা লেয়ার নিতে হবে। কারণ ওরা বলে দিছে যে ডিভাইড দ্য থিক ক্লে লেয়ার ইনটু 2 লেয়ার্স 15 ফিট ইচ ফর সেটেলমেন্ট ক্যালকুলেশন। তাহলে আমাদের এইখানে একটা লেয়ার আছে, এটাকে আমি বলতেছি লেয়ার 1, আর এখানে আমাদের আরেকটা লেয়ার আছে, এটা হচ্ছে আমাদের লেয়ার 2। আমার যেটা বের করা লাগবে এই লেয়ার 2 এর ঠিক মাঝখানে কতটুকু স্ট্রেস আছে, আর এই লেয়ার 2 এর মাঝখানে কতটুকু স্ট্রেস আছে এটা আমাকে একটু বের করতে হবে। তো স্ট্রেসটা আসতেছে আমাদের দুইটা কারণে। একটা হচ্ছে আমাদের অলরেডি একটা স্ট্রেস এখানে ছিল, তো লেয়ার 1 এ যে স্ট্রেসটা আমাদের অলরেডি ছিল সেটা কত বের করতে হবে। তাহলে এই লেয়ারের মাঝখান থেকে শুরু করে উপর পর্যন্ত টোটাল যে লোডটা আমাদের আছে সেটাই হচ্ছে আমাদের ওভারবার্ডেন প্রেসার হিসেবে আসবে। তো লোডের জন্য আমরা জানি আমাদের ডেপথের সাথে ইউনিট ওয়েটটাকে গুণ করতে হবে। তো সয়েলের ইউনিট ওয়েটটা কত বলছিল, সেটা বলছিল 125 পিসিএফ, এবং সেটা কিন্তু ওয়াটার টেবল ছাড়া বলছিল। তো ওয়াটার টেবল থাকলে আমরা ধরে নিতে পারি আর একটু বেশি থাকবে। তো আমি ওইটা কিছু একটা অ্যাজিউম করে তারপর অঙ্কটা করবো সামনের দিকে। তো সিগমা 1 এটার ভিতর আমার প্রথমে আসবে, দেখেন এই 2.5 ফিটের উপরে যে 7.5 ফিট সেটা কিন্তু মাটি, তাহলে 7.5 ফিটের মাটি আছে এবং সেখানে ইউনিট ওয়েটটা হচ্ছে 125 প্লাস এরপরে 2.5 ফিটের কংক্রিট আছে। তো কংক্রিটের ডেপথ হচ্ছে 2.5 ফিট এবং সেখানে কংক্রিটের ইউনিট ওয়েট এটা হচ্ছে 150। এরপরে প্লাস এখান থেকে এতটুকু অর্ধেক যে লেয়ারটা, হ্যাঁ অর্ধেক লেয়ার হচ্ছে 7.5 ফিট। তো 7.5 ফিটের অর্ধেক লেয়ার আছে এবং এটার যে থিকনেস সেই থিকনেসটা জানি, ইউনিট ওয়েট সেটা হবে 125। তো এটা করলে আমাদের ওভারবার্ডেন প্রেসার অলরেডি কত এক্সিস্ট করতেছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, তো এটা সলভ করলে আমার ভ্যালু আসে 2250 এবং ইউনিটটা হবে অবশ্যই পিএসএফ। পিএসএফ কেন, কারণ আমি পাউন্ড এবং স্কোয়ার ফিট এই ইউনিটটা ব্যবহার করছি। তাহলে এটা হচ্ছে সিগমা 1। আর ডেল্টা সিগমা যেটা সেটা একটু চিন্তা করে আমাদের বসাতে হবে। ডেল্টা সিগমা মানে হচ্ছে আমার ওভারবার্ডেন যে লোডটা এখানে আসলো, এই যে ডেড লোড লাইভ লোড, সেটার কারণে এক্সট্রা কতটুকু প্রেশার এখানে জেনারেট হয়েছে সেটা। তো এই জেনারেশন অফ প্রেশার সেটাকে আমরা একটা ডিসিপেশনের ল অনুসারে ব্যবহার করি এবং ডিসিপেশনটা আমরা ধরি 1:2 অনুপাতে এটা ছড়ায় যাবে। মোট কথা হয়েছে আমাদের এখানে করার কথা কি ছিল, যে ডেড লোড 250, লাইভ লোড 120, যোগ করলে কত 370। 370কে ফুটিং এর এরিয়া দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি প্রেশার পেয়ে যাব। বাট এই লোডটা যখন নিচে নামতে থাকবে তখন কিন্তু এই লোডটার এত থাকবে না, এটা আস্তে আস্তে ছড়ায় পড়তে থাকবে। আমরা ধরি এটা 1:2 অনুপাতে ছড়াবে। 1:2 অনুপাতে ছড়ালে এইখানের যে এরিয়াটা আমি দেখতে পাইতেছি এই যে 12/15, সেই এরিয়াটা এখানে বড় হয়ে আরেকটু বড় হয়ে যাবে। তো সেই বড়টা কতটুকু হবে, ডেপথের সমান অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা সাইডে ডেপথের সমান অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমার এইটা যদি অ্যাকচুয়াল 12/15 হইতো, আমি যেটার মধ্যে এই লোডটাকে অ্যাকচুয়ালি ছড়াবো সয়েলে, সেটা হয়ে যাবে এরকম। এখানের সাইডটা কত 15 না, তাহলে এটা হয়ে যাবে 15 প্লাস ডেপথ কতটুকু নিয়েছি সেটা জেড, আর এটা হয়ে যাবে 12 প্লাস
ডেপথ কতটুকু নিচ্ছি সেটা হচ্ছে ডেপথ। 1 মিটার 2 মিটার যদি আমি নিচে নামি তাহলে 1 মিটার সাইডে সরাবে, এই চিন্তা করে আমরা অঙ্কটাকে করব। তাহলে সেই হিসাবে যদি আমি এখানে এখন ভ্যালুগুলোকে বসাই, তাহলে খেয়াল করেন আমাদের ডেড লোড কত, ডেড লোড হচ্ছে 250। এখন এই লাইভ লোডের ক্ষেত্রে আবার একটা কিচ্ছা কাহিনী আছে, সেটা হচ্ছে লাইভ লোডের 50% আমার এখানে নেওয়া লাগবে, পুরোটা আমি নিব না। অ্যাকচুয়ালি আমার এখানে লাইভ লোড নেওয়ারই কথা না, লাইভ লোডটা নিতেছে ডেড লোডের একটা পার্ট হিসেবে, কারণ আমরা যখন সেটেলমেন্ট এগুলো ঘটাবো তখন তো লাইভ লোড আসবে না, লাইভ লোড আসবে বিল্ডিং টিল্ডিং বানায় অনেক পরে শেষে। তো সে কারণে আমরা লাইভ লোডটাকে এখানে কনসিডার করার কথা না, তারপর আমরা কিছুটা লাইভ লোড এখানে কনসিডার করতেছি। আর এরিয়াটা কত, এরিয়াটা হওয়ার কথা ছিল 12 প্লাস এখান থেকে এখানে ডেপথ কত দেখেন 7.5 কিন্তু, তাহলে এখানে 7.5 একটা অ্যাড হবে, আর মাল্টিপ্লিকেশনে থাকবে 15 প্লাস 7.5। তো এটাকে হিসাব করলে আমি কিন্তু আমার ডেল্টা সিগমা যেটা সেটা পেয়ে যাবো। এটা আসে 0.706 KSF, যেহেতু কিপে আমরা লোডটাকে বসাইছি তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে দেই, তাহলে আসে 706.55 706.55 PSF। তো এখন যদি আমি এই টোটাল লোডগুলোকে যোগ করি যে 2250 প্লাস অ্যান্সার, তাহলে আমার আসে 2976, সেটা কিন্তু 7500 থেকে অনেক কম। তো যেহেতু এই ভ্যালুটা অনেক কম, তাহলে আমরা ধরতে পারি যে আমাদের এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু রিকম্প্রেশন যেই লাইনটা আছে সেই ডিকম্প্রেশন লাইনের মধ্যেই থাকবে, এটা কম্প্রেশনের মধ্যে কিন্তু আর থাকবে না। মানে কি, মানে হচ্ছে আমাদের এটা যে আমাদের ম্যাক্সিমাম আগে যতটুকু ছিল সেটা ছিল হচ্ছে এই ভ্যালুটা 7500, বাট এখন আমি যে লোডটা অ্যাপ্লাই করতেছি সেই লোডটা ছিল এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে। প্রথমে ছিল 2250 আই গেস, 2250 তো মনে হয়, হ্যাঁ 2250, আর সাথে আমি এক্সট্রা অ্যাড করছি কত 706.55, তাহলে সেটা হবে 2250 প্লাস 2250 প্লাস 706.55। তো পুরা জিনিসটা কিন্তু এই এতটুকুর মধ্যেই পড়ে গেছে, এবং এতটুকুতে যে স্লোপটা আছে সেটা হচ্ছে সিআর। তো আমরা সিআর এর যে কার্ভটা এটা দিয়েই করবো, দ্যাট মিনস আমার এই পোর্শনটা লাগবে, পুরো পোর্শনটা কিন্তু প্রয়োজন হবে না। তো আমি ওই পোর্শনটা নিয়ে কাজ করবো, তাহলে বুঝতে পারতেছি আমাদের এখানে কি ঘটনা ঘটবে। তাহলে প্রথম যে লেয়ারটা, সেই লেয়ারটাতে আমার কতটুকু কনসলিডেশন সেটেলমেন্ট হলো সেটা আমি বের করে ফেলি। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা হবে আমাদের লেয়ার যেহেতু একটাই তাহলে সামেশনের কিছু নেই, সিআর মাল্টিপ্লাইড বাই এইচ নট, নিচে হচ্ছে 1 প্লাস ই নট ইন্টু এখানে হবে লগ 10 বেজ অবশ্যই, পরে কতটুকু লোড হয়েছে আর এখন কতটুকু লোড আছে এই জিনিসটা। তো ভ্যালুগুলো একটা একটা করে বসে, সিআর এর ভ্যালু মনে হয় দেওয়া ছিল, এই যে এখানে দেওয়া ছিল 0.03, তাহলে এখানে বসবে 0.03। এইচ নট মানে হচ্ছে আমি যে লেয়ারটা নিয়ে কাজ করতেছি সেই লেয়ারটার থিকনেস, তো আমি যে লেয়ারটা নিয়ে কাজ করতেছি সেটার থিকনেস হচ্ছে 15 ফিট, তাহলে এখানে 15 বসলো। 1 প্লাস ই নট এর ভ্যালু দেওয়া ছিল আমাদের এখানে 0.9, তাহলে 0.9 ইন্টু এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, এখন লগ 10 বেস যখন আমি বসাবো আমার নিচে বসবে শুরুতে কত ছিল, তো শুরুতে তো আমার ওভারবার্ডেন প্রেশারটা ছিল, তাহলে 2250, আর এখন কত হয়েছে, এখন ওভারবার্ডেন প্রেশারের সাথে একটা এক্সট্রা লোড অ্যাড হয়েছে যেটা আমরা হিসাব করে বের করছি 706.55। তো এইটাকে আমরা পুরোটা হিসাব করে ফেলবো, এবং আমরা বুঝতেছি যে আমাদের এখানে ইউনিট হিসাবে কিন্তু একমাত্র কে আছে, একমাত্র ওই যে একটা এইচ নট বসাইছি ওইটাই আছে। তার মানে এটাকে যদি আমি ইঞ্চে কনভার্ট করতে চাই তাহলে আমার 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখি কত আসে। ওকে, সো এটা আসে 0.028 ইঞ্চেস। আচ্ছা, আমি মনে হয় 12 দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলে গেছি, দাঁড়ান। ওকে, এটা 0.33, এটা ফিট ছিল, এই ভ্যালুটা ফিট ছিল, ইঞ্চ না। 0.34337 রেখে, যেহেতু সেন্সিটিভ ভ্যালুটা বেশ ভালোই, 337 ইঞ্চেস গেল। তাহলে আমাদের ফার্স্ট লেয়ারের কাজ শেষ, এবার আমাদের সেকেন্ড লেয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে সেকেন্ড লেয়ারের জন্য যেই কনসলিডেশন ভ্যালুটা, মানে অলরেডি ওভারবার্ডেন প্রেশারটা, সেই ওভারবার্ডেন প্রেশারে কি আসবে, আমার প্রথমে এখানে আসবে 7.5 এর একটা সয়েল, তাহলে এখানে বসালাম 7.5 মাল্টিপ্লাইড বাই সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 250 প্লাস 2.5 ফিটের একটা কংক্রিট, তাহলে 2.5 মাল্টিপ্লাইড বাই কংক্রিটের ওয়েট কত 150। ওকে, এরপর আমাদের 15 ফিটের পুরো একটা কি আছে, পুরো একটা সয়েল লেয়ার আছে যেটার ভিতর কোনো পানি নাই। তো পানি যেহেতু নাই তাহলে আমাদের 15 ফিটের সয়েল লেয়ার এবং পুরোটার থিকনেস হচ্ছে কত 125, থিকনেস বলতেছি ইউনিট ওয়েট হচ্ছে 125। এরপরের পার্টটা একটু ইন্টারেস্টিং, সেখানে আমাদের কিন্তু পানি আছে, তো পানি থাকলে আমাদের টোটাল যে ওয়েট সেই ওয়েটটা কিন্তু কমে যাবে, কমে গিয়ে এখানে বয়েন্ট যে ভ্যালুটা সেটা বসাইতে হবে, অর্থাৎ
ইউনিট ওয়েট থেকে ওয়াটারের ইউনিট ওয়েট বাদ দিলে যেটা থাকে সেটা আমাকে বসাতে হবে, কারণ বুয়েন্সির কারণে ওজন কিছুটা কমে যাবে। সো থিকনেসটা হচ্ছে 7.5, 7.5, কিন্তু ইউনিট ওয়েটটা 125 থেকে 62.4 বিয়োগ দিলে যেটা হয় সেটা থাকবে। তো এটা হিসাব করে ফেলবো এখন। ওকে, সো এটা আসে 3657 পিএসএফ। আর আমাকে বের করতে হবে ডেল্টা সিগমা ভ্যালুটা, ডেল্টা সিগমা 2। এটা যদি বের করি, আমার লোড কিন্তু ওই একটাই, বাট ট্রান্সফার করতে হবে এখন অনেক বেশি ডেপথে। তো যত ডেপথে আমি যাব তত বেশি এটা ডিসপার্স হতে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু ডেল্টা সিগমার ভ্যালুটা আরো অনেক কম হবে। আমরা দেখি ভ্যালুটা কত আসে। 0.5 মাল্টিপ্লাইড বাই এখানে 120, আর নিচে আমার অলরেডি কোন ডেপথে আসি আমি সেটা দেখতে হবে আগে। তো আমার এখান থেকে হচ্ছে 15 সাথে আরো যোগ করতে হবে 7.5, তাহলে 15 আর 7.5 যদি যোগ করি, 15 প্লাস 7.5 যোগ করলে আসে আমার 22.5। তাহলে এত ডেপথে আমি অলরেডি আছি। তাহলে আমার ছিল কত 12, তার সাথে যোগ হবে 22.5, ছিল কত 15 আরেকটা সাইড, সেটার সাথে যোগ হবে 22.5, মানে এক্স্যাক্টলি এইখানে যেটা করছি সেটা অনুসারে। তো আমি সেটাই এখন করবো এখানে, সিম্পল জিনিস। 12 প্লাস 22.5, এখানে একবার প্লাস করে ফেলছি বলে, মাল্টিপ্লাইড বাই 15 প্লাস 22.5, এটা দেখি কত আসে। ওকে, তো এটা করে 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম, গুণ দেওয়ার পরে আমার এখানে আসে 239.6 পিএসএফ। তো দুইটা ভ্যালু আমাদের জানা হয়ে গেছে, এবং আমার এখন এটা যোগফল করতে হবে। একটু যোগফল করলে আমি পাইতেছি 3657 অ্যাড করলে আসে 3896। তো 3896 কিন্তু এখনো আমার এই 7500 থেকে অনেক কম। এখানে যে 7500 ছিল তার থেকে অনেক কম। তার মানে এখনো পুরো জিনিসটা কিন্তু এই জায়গাতেই রয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাতেই রয়ে গেছে। তার মানে এখন আমার সিআর ছাড়া অন্য কিছু কিন্তু লাগবে না, সিসি ভ্যালুটা প্রয়োজন নাই। তাহলে সিআর দিয়ে এখন আমরা কি বের করে ফেলবো, আমাদের কনসলিডেশন সেটেলমেন্ট অ্যাট লেয়ার 2, সিসি এর ভ্যালু হচ্ছে 0.03, এইচ এর ভ্যালু ছিল 15, কারণ এখন আমরা 15 মিটার থিকনেসের একটা লেয়ারের কথা বলতেছি। আমাদের যে 1 প্লাস ই নট এর ভ্যালু হচ্ছে 0.9 মাল্টিপ্লাইড বাই লগ, এখানে নিতে হবে 10 বেস। লোড আগে কতটুকু ছিল 3657, এখন কতটুকু হয়েছে 3657 এর সাথে একটা জিনিস অ্যাড করতে হয়েছে, হুইচ ইজ 29339.6। এটাকে হিসাব করে যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে আমি ফিটে ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সো এই ভ্যালুটা আরো অনেক কম আসে, যত গভীরে যায় তত সেটেলমেন্ট কমার কথা, এবং সেটাই হইতেছে 0.078 ইঞ্চেস। সুতরাং আমার এখানে টোটাল যে সেটেলমেন্টটা সেটা হচ্ছে SC1 প্লাস SC2। SC1 ছিল মনে হয় 0.337, 0.337, এটার সাথে যোগ করতে হবে 0.078 কে, তাহলে প্লাস 0.337, এটা করলে আসে 0.415 ইঞ্চেস। এখন এখানে কিছু কনসিডারেশন আছে যেগুলো আমার নেওয়ার কথা ছিল। প্রথমটা হচ্ছে একটা বিটা ভ্যালু আছে, যে বিটা ভ্যালুটা আমাদের হরিজন্টালি যে স্ট্রেইন হয় সেই স্ট্রেইনটাকে ইনক্লুড করার জন্য অ্যাড করা হয়ে থাকে। তো ওইটা বের করার জন্য আবার একটা টেবিল থাকার কথা, যে টেবিলটা কিন্তু আমাদের পরীক্ষার চার্টে দেওয়া ছিল না। তো সেই কারণে আমি ওইটাকে ইউজ করতেছি না, বাট ওইটার কোনো মুখস্থ ভ্যালুকে আমাকে ইউজ করতে হবে কিনা এটা আমি শিওর না। তো এটাকে আমাকে একটু কমেন্টে জানানো ট্রাই করেন যে এখানে কি বিটা ইউজ করা লাগবে কিনা, বিটা নিডেড কিনা। বাট আমার যেটা গেস সেটা হচ্ছে বিটাটা লাগার কথা না। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আর 2 নাম্বার যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে এস অ্যালাউড, যেটা সেটেলমেন্ট যেটা আমি অ্যালাউড করব, সেই অ্যালাউড সেটেলমেন্টটা 1 ইঞ্চ কিনা, এটাও আমাদের একটা কোয়েশ্চেন হিসেবে থাকতেছে, কারণ এটা আমি ঠিক ভালোভাবে খেয়াল করিনি আসলে এই ভ্যালুটাই ফিক্স ঠিক কিনা। তো যদি আমি ধরে নিই যে অ্যালাউয়েবল যে সেটেলমেন্ট সেটা 1 ইঞ্চ, তাহলে আমি বলতে পারবো যে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট সেটেলমেন্ট এটা হচ্ছে কতটুকু অ্যালাউ করা যাবে 1 ইঞ্চি, আর আমার এখানে হয়েছে কতটুকু 0.415। সো আমি যদি এই রেটটাকে হিসাব করি তাহলে 1/0.415, এই ভ্যালুটা আসবে 2.41। তাহলে এতটুকু ফ্যাক্টর অফ সেফটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে উইথ রেসপেক্ট টু সেটেলমেন্ট। আর বেয়ারিং ক্যাপাসিটিটা যদি করতে চান তাহলে আমাকে কিন্তু আবার বেয়ারিং ক্যাপাসিটির পুরো একটা অঙ্ক করতে হবে, অঙ্ক করে বের করতে হবে যে এখানে বেয়ারিং ক্যাপাসিটিটা কত। তো ধরেন আমি এখানে অঙ্কটা করে বের করে ফেললাম যে বেয়ারিং ক্যাপাসিটিটা কত, সেটা হচ্ছে কোনটা আমাদের কিউ নট ভ্যালুটা, কিউ আলটিমেট ভ্যালুটা আর কি। তো আলটিমেট থেকে আমার প্রথমে যাইতে হবে কিসে, কিউ অ্যালাউডে যেতে হবে নাকি, না না এটা তো যেতে হবে না, কিউ আলটিমেট যেটা সেটাই বের করতে হবে এখানে। কারণ এখান থেকে যখন আপনি নেট অ্যালাউডে যাবেন সেটাতে যাইতে কিন্তু একটা ফ্যাক্টর অফ সেফটি লাগবে, রাইট? তো ফ্যাক্টর অফ সেফটিটা কিন্তু আমার জানা নেই এখন, এটাই আমি বের করতে চাই। তো নেট অ্যালাউড কোনটা, নেট অ্যালাউড যেটা সেটা হচ্ছে আমার
সয়েলের মধ্যে যে প্রেশারটা আসতেছে সেটার সমান। তো সয়েলে কত প্রেশার আসতেছে? সয়েলে আমার এখানে দেখেন একটা ডেড লোড আছে 250, একটা লাইভ লোড আছে 120। তাহলে 250 প্লাস 120 এইটাকে ভাগ করে দিতে হবে আমার যে টোটাল এরিয়া আছে সেই এরিয়া দ্বারা। তো এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে 15 ইন্টু 12। এটা কিন্তু আমাদের সয়েলটা যেই লেয়ারে কন্ট্যাক্টে আছে ওই লেয়ারের বিয়ারিং ক্যাপাসিটি আমরা বের করি। তাই আমাদের এইখানের যে লেয়ারটা, এখানে তো এরিয়া 12 ইন্টু 15ই, এটাই আমাদেরকে বের করতে হবে। তো এটা হিসাব করে আমি যদি কি করি, এটাকে যদি আমি হিসাব করে নেই তাহলে আমরা পেয়ে যাব আমাদের কিউ নেট অ্যালাউবলটা কত। তো নেট অ্যালাউবল জানবো আর কিউ ইউ জানবো, তারপরে এই দুইটার রেশিও থেকে আমরা কিন্তু ফ্যাক্টর অফ সেফটিটা কত সেটা বের করে নিতে পারবো। তো এই পার্টটা আমি আর করতেছি না অঙ্কটা, কারণ এটার জন্য আবার আমাকে আরেকটা অঙ্ক করতে হবে বিয়ারিং ক্যাপাসিটির, যেটা আমরা অন্য আরেকটা ভিডিওতে কিন্তু বের করা শিখছি মোটামুটি কিভাবে করতে হয়। সো একটু ছোট করে ফেলাই ভালো। আচ্ছা ঠিক আছে, করে ফেলি, সমস্যা নেই। আমি ধরতেছি এখানে যে আমাদের আলটিমেট যে বিয়ারিং ক্যাপাসিটিটা সেটা আমরা বের করছি, বের করার পর এটা পাইছি আমরা 25 কেএসএফ। সিনিয়রদের সলভের ভিতরে দেখছি, তাদের সলভটা দেখতে আমার খুব বেশি খারাপ মনে হয়নি। তো সেই হিসাবে আমি ধরতেছি এটা কিউ ইউ ইজ ইকুয়ালস টু 25 কেএসএফ। এটা কিভাবে করতে হবে? বিয়ারিং ক্যাপাসিটির পুরো যে ক্যালকুলেশনটা আছে মেহেরফের নিয়ম অনুসারে সেটাই আমরা করব। তাহলে এখানে মেহেরফ ইউজ করছি, এটা আমি বলে রাখি। যদি আমাদেরকে ফ্যাক্টর ট্যাক্টর কিছু দিয়ে দেয়নি এখানে, তারপর কেন জানি দিছে, বাট কোন না কোনো অঙ্কের ভিতর তো ফ্যাক্টরগুলো দেওয়া ছিল, সেই অনুসারে আমরা ধরলাম মেহেরফ দিয়ে আমরা কিউ ইউটা বের করে ফেলছি। এখন কিউ নেট অ্যালাউবল যেটা, সেটা কত একটু বাইর করে দাঁড়ান। কিউ নেট অ্যালাউবল এটা সমান সমান হয়েছে আমার লোডগুলা কত, কোনো ফ্যাক্টর ট্যাক্টর দিব না আমরা এখানে। এখানে কিন্তু লোড পুরোটাই আসবে, কারণ এই লোডটা অ্যাকচুয়ালি আসতেছে আমাদের সয়েলের উপরে, সো এটাকে বাদটার দেওয়ার কিছু নাই। 12/15 এটাকে হিসাব করলে চলে আসবে আমার 250 প্লাস 120 ডিভাইডেড বাই 12 ইন্টু 15। সেটা আসে 2.056 2.056 বা 06 কেএসএফ। এটা আমি ধরতে পারি, কি পেয়েছিল তো কেএসএফই আসছে। তাহলে এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে কিউ নেট অ্যালাউবল এটা সমান সমান হচ্ছে কিউ আলটিমেট ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি মাইনাস গামা ডিএফ, রাইট? মাইনাস গামা ডিএফ। এখানে সবগুলো ভ্যালুই কিন্তু আমরা জানি যে কিউ এন এ এটা হচ্ছে 2.06 ইকুয়ালস টু কিউ আলটিমেট যেটা হচ্ছে 25। ফ্যাক্টর অফ সেফটি কত এটা আমরা জানি না, এটা আমরা বের করতে চাই। গামার ভ্যালুটা কত? গামাটা কিন্তু আমার নিতে হয় কোনটা, ওই যে উপরের যে সয়েলটা আছে সেই সয়েলের গামা নিতে হয়, সেটা দেওয়া আছে 125 পিএসএফ। কেএসএফ এ নিলে কত হয়ে যাবে? এটা 1000 দিয়ে ভাগ, তো তাহলে 0.125। তাহলে এখানে বসালাম 0.125 আর মাল্টিপ্লাইড বাই এখানে যে ডিএফটা, সেই ডিএফটা মনে হচ্ছিল আমাদের কত, টোটাল 10 ডেপথ অফ ফুটিং, এই যে 10 ছিল। তাহলে এখানে একটা 10 বসাইতে হবে, বসাইলে এখান থেকে আমরা হিসাব করে ফ্যাক্টর অফ সেফটিটা বের করে নিতে পারবো। তাহলে ফ্যাক্টর অফ সেফটি এটা সমান সমান আসে, তো বিশাল আসছে 7.55। ওকে, তো এখানে দুইটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে এই 25 ভ্যালুটা ভুল, অথবা হইতে পারে আমি এখানে যে মেথডটা ফলো করছি সেই মেথডটা ভুল, বাট আমার মতে এটাই হওয়া উচিত। স্টিল যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তো আমরা কমেন্ট সেকশনে দেখতেই পাবো, আর যদি সেটা না হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাটলিস্ট এক্সামের আগে হলেও আমরা জিনিসগুলো কিন্তু আপডেট করে ফেলবো, ঠিক আছে? তো আমার এখন যেটা মনে হলো সেটা অনুসারে আমি অঙ্কটা করে রাখলাম, আপনারা একটু দেখবেন, দেখার পর একটু জাজ করার ট্রাই করবেন যে ঠিক হয়েছে কিনা। কারণ এটা একটু ঝামেলা হয়ে গেছে, তো সব জায়গায় ভালো কোনো সোর্স নাই এক জায়গায় একরকম করা, তো সেই কারণে আমি জাস্ট করে রাখতেছি যাতে সবাই একটু ডিসকাশন করার একটা সুযোগ থাকে, ঠিক আছে? তো প্রাইমারি সেটেলমেন্টের একটা অঙ্ক আমাদের করা হইলো। এখন স্লাইডে আমাদের কয়েকটা অঙ্ক আছে, ওই অঙ্ক দুই একটা আছে, ওগুলোকে একটু করার ট্রাই করি, দেখি ওগুলো পারে কিনা। আচ্ছা, সেই অঙ্কটা একটু লম্বা আছে, আমরা একটু আস্তে আস্তে করে দেখি কি বলা আছে। যে এ 2 মিটার থিক লেয়ার অফ স্যাচুরেটেড ক্লে এক্সিস্টস অ্যাট এ ডেপথ অফ 5 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। তার মানে আমাদের এটা যদি গ্রাউন্ড সারফেস হয়, গ্রাউন্ড সারফেস থেকে 5 মিটার নিচে গেলে আমি একটা লেয়ার দেখতে পাবো যেটা 2 মিটার থিকনেসের, এবং সেটা হচ্ছে আমাদের একটা ক্লে লেয়ার। সো এটা হচ্ছে আমাদের একটা ক্লে লেয়ার। Above and below the clay layer, there is dense coarse sand whose porosity is 30% and specific gravity is 2.66. তো যেটাই বলুক, আমাদের এখানে একটা স্যান্ড লেয়ার আছে এবং নিচেও একটা স্যান্ড লেয়ার আছে, তার মানে আমাদের যত কম্প্রেশন কনসলিডেশন হবে সব কিন্তু আমাদের এই 2 মিটারের লেয়ারটার মধ্যেই হবে। ওকে, ভালো কথা। তো আমাদের উপরের আর নিচের দুইটাই যে স্যান্ড, তার মধ্যে এই উপরেরটার পুরা অংশটার আর কি, এই পুরা অংশটার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে জিএস, সেটা হচ্ছে 2.66, এবং পোরোসিটি যেটা, সে পোরোসিটিও দেওয়া আছে 30%। পোরোসিটি দেওয়া মানে অ্যাকচুয়ালি আমাদেরকে ই এর ভ্যালু দিয়ে দিছে আর কি, এছাড়া আর কিছু না। ডেপথ অফ ওয়াটার টেবিল ইজ 3 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস, তার মানে আমার এই যে 5 মিটার
একটা লেয়ার আছে, সেটাও আসলে শান্তিতে থাকতে পারতেছে না, কারণ 3 মিটার পরে পানি চলে আসছে এখানে। তো গ্রাউন্ড ওয়াটার টেবল যেটা, সেটাকে আমরা এই জায়গায় ধরতেছি। তো এটাকে এখন আমাদের টোটাল তাহলে 3টা অংশে ভাগ করে ফেলতে হচ্ছে। হ্যাঁ, 3টা অংশে ভাগ করে ফেলতে হচ্ছে, কারণ 3টা জায়গায় 3 ধরনের সয়েল আমরা দেখতে পাইতেছি। একটা এইটুকু অংশ, আরেকটা এইটুকু অংশ, আরেকটা এইটুকু অংশ। এটা হচ্ছে 3 মিটারের, এটা হচ্ছে আমাদের 2 মিটারের, আর এটা হচ্ছে 2 মিটারের। বাট কনসলিডেশন কিন্তু হবে এই নিচের লেয়ারটাতে শুধু, আর কোথাও হবে না। ওকে, এরপর আর কি বলি, কি বলছে দেখি, যে ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যাবভ ওয়াটার টেবল ইজ 30%। তার মানে এখানে যে ডিগ্রি অফ স্যাচুরেশন এটাও তোমাদের 30%। আর এইখানে ডিগ্রি অফ স্যাচুরেশন নিয়ে আসলে বলার কিছু নেই, এটা 100% হবে, কারণ পুরোটা পানির নিচেই আছে। আর উপরের তথ্যগুলো কিন্তু নিচেরগুলোর জন্য সত্য মোটামুটি। এখন নিচে কি আছে, নিচে আমাদের যে ক্লে লেয়ারটা আছে সেটার জন্য বলছে যে দ্য ক্লে লেয়ার হ্যাজ এ ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট অফ 40%। তার মানে এটার যে ওয়াটার কন্টেন্ট সেটা হচ্ছে 14%, এবং স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 2.74। সো স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে 2.74। আচ্ছা, তাহলে এতটুকু ডেটা প্রথমে দেওয়া আছে। এরপরে বললো আনডিস্টার্বড স্পেসিমেন অফ ক্লে 2 সেন্টিমিটার, মানে এখন ল্যাবরেটরি টেস্টের মধ্যে চলে গেছে। 2 সেন্টিমিটারের একটা আনডিস্টার্বড স্যাম্পল আছে, যেটা 50% কনসলিডেশন রিচ করছে ফার্স্ট 30 মিনিটে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইউ ইকুয়ালস টু 50%, এটা যখন হয়েছে তখন আমার সময় লাগছে আসলে 30 মিনিট, 30 মিনিট সময় লাগছে। এটার যে উচ্চতা, সেই উচ্চতাটা হয়েছে আমাদের কত, 2 সেন্টিমিটার। কোয়েশ্চেনটা হয়েছে হাউ মাচ টাইম উইল দ্য ক্লে লেয়ার টেক টু আন্ডারগো দ্য সেম ডিগ্রি অফ কনসলিডেশন। তার মানে এখানে যে ক্লে লেয়ার, এইটারও যখন 50% কনসলিডেশন হবে তাতে কত সময় লাগবে এটা জিজ্ঞেস করা হয়েছে। 6 মাস, 1 বছর, 1.5 বছর, নাকি কত সময় লাগবে এটা বের করতে বলছে। আর দুইটা ডেটা দিছে এক্সট্রা, সেটা হচ্ছে ইফ দ্য প্রেশার ইনক্রিমেন্ট অ্যাট মিড হাইট অফ দ্য ক্লে লেয়ার ইজ 0.85 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কম্প্রেশন ইন্ডেক্স অফ দ্য ক্লে লেয়ার ফ্রম ল্যাবরেটরি টেস্ট ইজ ফাউন্ড টু বি 0.45। ওকে, তার মানে আমাদের যে ক্লে লেয়ারটা ছিল সেই লেয়ারের যে মিড হাইট, এখানে আমাদের একটা প্রেশার ইনক্রিমেন্ট হওয়ার কথা না? ওই যে আগের অঙ্কে আমরা একটা ডেল্টা নিছিলাম, দুইটা লেয়ারের জন্য আলাদা আলাদা করে ডেল্টা, উপরে থেকে একটা লোড আসছিল দেখে। তো এখানে আমাকে সরাসরি বলে দিচ্ছে যে ডেল্টাটা কত হয়েছে। সো সেই ডেল্টাটা হয়েছে 0.85 কেজি পার মিটার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি এখানে একটু লিখে রাখি, যেমন ডেল্টা সিগমা যেটা অ্যাট মিড হেয়ার অফ ক্লে লেয়ার, সেটা হচ্ছে 0.85 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই অবস্থায় তো আমরা রাখতে পারবো না কেজি টেজিতে, এটাকে আমার কনভার্ট করে ফেলতে হবে। তো কনভার্টটা কেমনে করবো, খুবই সিম্পল। আমাদের এখানে কেজি আছে, কেজিকে নিউটনে নিয়ে যাব, বা আচ্ছা নিউটনে নিয়ে যাই 9.81, আর সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব, তাহলে 10⁻⁻⁴ সেন্টিমিটার স্কোয়ারকে নিছি অ্যাকচুয়ালি। আর এখানে যেহেতু নিউটন আছে, আমার এখানে কি নিতে হবে, কিলো নিউটন নিতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই পুরোটা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে চলে আসবে, মানে কেপিএতে আসবে, কিলো নিউটন পার মিটার স্কোয়ার কেপিএ। তাহলে ভ্যালুটা আসে 0.85 ইন্টু 9.81 ডিভাইডেড বাই 10⁻⁻⁴ ইন্টু 1/1000, এটা আসে 83.34, 83.34 এর মতন, 83.34 বলতেছি, সরি 39 কেপিএ এটার মতন, যেটাকে আমি 85 নিয়ে করতেছি, কারণ আমার 85 দিয়ে করলে আমি আনসারটাকে মিলাইতে পারবো আর কি। এই কারণে 85 দিয়ে করতেছি, বাট আপনারা চাইলে কি দিয়ে করতে পারেন, 83.39 দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আর আরেকটা যেটা বলছে কম্প্রেশন ইন্ডেক্স অফ দ্য ক্লে লেয়ার ফ্রম দ্য ল্যাবরেটরি টেস্ট ইজ ফাউন্ড টু বি 0.45। তার মানে আমাদের যে ক্লে লেয়ার সেটার যে কম্প্রেশন ইন্ডেক্স, দ্যাট মিনস সিসি ভ্যালু, এই ভ্যালুটা পাওয়া গেছে 0.45। আর এটার যেহেতু স্ট্রেস হিস্টোরি নিয়ে কিছু বলা নাই, আমরা কিন্তু এখানে খুঁজে বের করতে পারবো না এটা ওভার কনসলিডেটেড নাকি নর্মালি কনসলিডেটেড, অর্থাৎ কার্ভের কোন পাশে পড়ছে জিনিসটা সেটা আমরা বলতে পারবো না। যেহেতু বলতে পারবো না, আমরা ধরে নিব এখানে কম্প্রেশন ইন্ডেক্স দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ নর্মালি কনসলিডেটেড ক্লে ধরেই আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, সো কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার, যে আমাদের এখানে সয়েল লেয়ার আছে যেটা 3 মিটার নিচে পানি, পানির হওয়ার পরে এই বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে। মিড লেয়ার যেটা, সেটাতে একটা এক্সট্রা স্ট্রেস আসছে, সেই স্ট্রেসটা হচ্ছে 85 কেপি এর সমান। এটা যদি হয় তাহলে ওই সয়েল লেয়ারের 50% ডিগ্রি অফ কনসলিডেশনেতে কত সময় লাগবে এটা জিজ্ঞেস করা হয়েছে। গিভেন দ্যাট যে ল্যাবরেটরিতে আমরা সেম সয়েলটা নিয়ে গেছি এবং 2 সেন্টিমিটার একটা স্পেসিমেন নিয়ে কাজ করে পাইছিলাম যে 30 মিনিটে 50% কনসলিডেশন হয়ে যায়, তাহলে এটাতে যদি 50% হয়, 30 মিনিটে হয়, তাহলে ওখানে কত পার্সেন্ট সময় হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। এবং সাথে সাথে আমাদের কিন্তু ফাইনাল যে সেটেলমেন্ট আছে এটাকেও এস্টিমেট করতে বলছে, তার মানে সেটেলমেন্টটাও আমাকে এখানে বের করতে হবে। আমরা একটু দেখি যে সেটেলমেন্টটা যদি বের করতে চাই, তাহলে আমার সেটেলমেন্টের ইকুয়েশনে কি আছে, এখানে আছে সি সি মাল্টিপ্লাইড বাই এইচ ডিভাইডেড বাই 1 প্লাস ই নট ইন্টু লগ 10 বেস, এখানে একটা পি টু ওভার পি ওয়ান বসে। তো পি ওয়ান মানে হচ্ছে এখন কতটুকু স্ট্রেস আছে, আর পি টু মানে হচ্ছে এক্সট্রা কতটুকু হয়েছে। তো পি টু মানে আমরা বুঝতেছি এটা মানে পি ওয়ান প্লাস ডেল্টা পি, এই ভ্যালুটা বসবে। ডেল্টা পি মানে কিন্তু এই ডেল্টা সিগমাটা। তো ডেল্টা পি ভ্যালুটা আমার জানা আছে, আমার জানা নেই যেটা, সেটা হচ্ছে পি ওয়ানটা।
P1 কেমনে বের করব? P1 মানে হচ্ছে এই যেই লেয়ারটা, সেই লেয়ারে উপরের যে সয়েলটুকু আছে সেটার কারণে কতটুকু ওভারবার্ডেন স্ট্রেস এখানে আসতেছে। সো ওভারবার্ডেন স্ট্রেস যদি আমার বের করতে হয় তাহলে আমার কি গামাটা জানতে হবে না? আমি এটার গামাও জানি না, এটার গামাও জানি না। তো আমার মেইন কাজ কিন্তু এখানে কোনোভাবে গামাটাকে খুঁজে বের করা। ওকে, তাহলে গামা যদি বের করতে হয় তাহলে আমি এখানে 3টা লেয়ারের আগে নাম দেই। এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ার, আর এটা হচ্ছে আমার থার্ড লেয়ার। তো ফর্মুলা আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে গামা। গামা এটা সমান সমান হচ্ছে GS প্লাস SE ডিভাইডেড বাই 1 প্লাস E মাল্টিপ্লাইড বাই গামা W। এখন উপরের যে লেয়ারটা আছে সেটার পোরোসিটি তো 30%। যদি আপনাদের মনে থাকে পোরোসিটি মানে ছিল ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ টোটাল সয়েল। আর ই যেটা এখানে যে ইটা আমাদেরকে বসাইতে হবে, সেই ইটা ছিল ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। তো এখানে কেউই কিন্তু আসলে কেয়ার করে না যে ভলিউমের এই যে ভয়েডটা আছে সেই ভয়েডের ভিতর পানি আছে নাকি বাতাস আছে। তো আমাদের পানি থাকুক না থাকুক এটা নিয়ে আমাদের আসলে কোনো মাথা ব্যথা নাই। ই এর ভ্যালুটা আমাদের কিন্তু সেমই থাকবে ডিপেন্ডিং অন আমাদের সয়েলের ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটার গ্রেডেশনটা কেমন, সেই অনুসারে আমাদের কিন্তু একটা সয়েলের পোরোসিটি থেকে যাবে। তো সেই হিসাবে আমরা কি করতে পারি, আমরা দুইটা সয়েলের জন্যই মানে লেয়ার 1 এবং লেয়ার 2 দুইটার জন্য একই সাথে আমাদের যে ই এর ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারি। ই মানে কি ছিল? ই মানে ছিল ইটা ডিভাইডেড বাই 1 মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন। তো এন এর ভ্যালু হচ্ছে 0.3 আর 1 মাইনাস 0.3, এই যে এন এর ভ্যালু হচ্ছে 0.3। এটা দিয়ে আমরা কিন্তু ই এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। এটাকে আমরা ই নটও বলতে পারবো, সমস্যা নেই, একই কথা। কারণ একটা ই আমরা ইউজ করবো আর কি থ্রু আউট সব জায়গায়। তো 0.3 এটা যদি আমরা করি তাহলে আমার ভ্যালু আসে 0.429, এতটুকু আসে 0.429। ওকে, তাহলে এখন ফার্স্ট যে লেয়ার সেটার জন্য আমার যে গামা বের হবে সেটা হচ্ছে গামা 1। তাহলে আমি গামা 1টা বের করি। গামা 1 এটা সমান সমান হবে GS। তো সেটার যে জি সেটা হচ্ছে 0.66, এটা কিন্তু সয়েল সলিডসের, তো এটাও বদলাবে না দুই কেসে। ডিগ্রি অফ স্যাচুরেশন এটার ভ্যালু হচ্ছে 30%, তার মানে 0.3 মাল্টিপ্লাইড বাই ই এর ভ্যালু হচ্ছে 0.429 ডিভাইডেড বাই 1 প্লাস 0.429, এবং পুরা ভ্যালুটা আমি হিসাব করতেছি কিসে? আমি কিন্তু কেপিএতে হিসাব করতেছি, রাইট? কিলো নিউটন পার মিটার স্কয়ার হাবি যাবে এগুলাতে। তো সয়েলের জন্য আমি এখানে বসাবো 9.81। তো এটাকে হিসাব করলে আমি গামা 1টা পেয়ে যাব। তাহলে এটা আসে 19.14 কিলো নিউটন পার মিটার কিউব। এবার গামা 2টা বের করতে চাচ্ছি। গামা 2 কোথায় হচ্ছে? আমাদের সেকেন্ড লেয়ারে। তো সেকেন্ড লেয়ারে বদলাবে কি? শুধু ডিগ্রি অফ স্যাচুরেশনটা 100% হয়ে গেছে। তো সেটা হয়ে যাবে 2.66, এটা এটার মতন থাকবে। 0.3 এর জায়গায় হয়ে যাবে 1 মাল্টিপ্লাইড বাই 0.429 ডিভাইডেড বাই নিচের ভ্যালুটাও সেম 1 প্লাস 0.429, আর এখানে হবে 9.81। তো এটাকে যদি হিসাব করি আমার 0.3 এর জায়গায় আসবে কত? একটা 1। সো 1 এটা হিসাব করলে আসে 21.21 কিলো নিউটন পার মিটার কিউব। ওকে, তো এটাকে যদি একটু সাজায় গোছায় রাখি আমি এখানে, নাহলে পরে আমি হারাই ফেলবো কোথায় কি রাখছি। ওকে, সো লেয়ার 1 আর 2 এর কাজ আমাদের শেষ। এবার হচ্ছে ফর লেয়ার 3। এটার জন্য খেয়াল করে দেখেন আমাদের যে ফর্মুলাটা GS প্লাস এসি ডিভাইডেড বাই 1 প্লাস ই, এখানে এস এর ভ্যালু আমি বাই ডিফল্ট জানি যেহেতু পানির নিচে আছে, তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন 100%। GS এর ভ্যালু দেওয়া আছে 2.74, ই এর ভ্যালুটা শুধু জানি না। তো ই এর ভ্যালু জানার জন্য এখন আমরা নতুন একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে SE ইজ ইকুয়ালস টু W ইন্টু GS। তো এইখানে দেখেন সবই কিন্তু আমরা জানি যে ডিগ্রি অফ স্যাচুরেশন 1, ই এর ভ্যালুটা জানি না, এটা বের করতে হবে। ডিগ্রি ওয়াটার কন্টেন্ট হচ্ছে 0.14, এখানে বলে দিয়েছিল কিন্তু 14%, আর GS এর ভ্যালুটা হচ্ছে 2.74। তো এটাকে যদি আমরা হিসাব করে ফেলি আমি এখান থেকে ই এর ভ্যালুটা পেয়ে যাব এই দুটার গুণফল শুধুমাত্র। তো এটা আসে 0.384। তাহলে এখন আমরা এখানের গামাও কিন্তু বের করে ফেলতে পারবো। গামা 3 which is equals to GS plus SE divided by 1 plus E multiplied by এখানে কত হবে? 9.81। তো এটাকে হিসাব করে দেখি কত আসে। আচ্ছা, এখানে একটু চেক করে দেখলাম সবকিছু আসলে ঠিক আছে। একটা জিনিস একটু ভুল করছি, সেটা হচ্ছে ডেটাটা রিড করতে। ডেটার ভিতরে আমার এখানে যে ওয়াটার কন্টেন্ট সেটা 14 ছিল না, সেটা 40 ছিল। তো 40 যদি হয় তাহলে এখানে 0.40 হবে, আর এটা তাহলে একটু ভুল লেখা হয়েছে, এটা 14 না, এটা 40 হবে। 40, এই যে এখানে বলা ছিল যে 40% ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট, তাহলে ভ্যালুগুলো একটু বদলাবে। আমি বদলানো ভ্যালুগুলো এখানে বসাই দিচ্ছি।
ওকে, এবার ঠিক আছে, এটা আছে 17.95 17.95 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে আমাদের 3টা ইউনিট ওয়েট লাগতো, 3টা ইউনিট ওয়েট আমরা একটা ফর্মুলা দিয়ে কিন্তু বের করে ফেলতে পারছি। এবার আমার কি লাগবে, আমার এই পয়েন্টে টোটাল যেই স্ট্রেসটা তৈরি হয়েছিল মানে ওভারবার্ডেন স্ট্রেস যেটা ছিল সেটা লাগবে। তাহলে সিগমা এটা যদি বের করতে চাই, আমার প্রথমে এখান থেকে এতটুকুতে কোনো পানি নাই এবং ইউনিট ওয়েটটা আমরা বের করছিলাম 19.14। তাহলে 19.14 মাল্টিপ্লাইড বাই ডেপথটা কত 3 মিটার। এর পরের পোর্শন এখান থেকে এতটুকু 2 মিটার, এখানে কিন্তু পানি আছে, তার মানে সাবমার্জড ওয়েট আমার নেওয়া লাগবে। তো এটার যে গামাটা ছিল সেটা ছিল 21.21, 21.21, কারণ ভয়েডগুলো পানি দিয়ে ভরে গেছে তাই ওজন একটু বাড়ছে, বাট আমার 9.81 বিয়োগ দিতে হবে কারণ বুয়েন্সির কারণে অ্যাকচুয়ালি যে স্ট্রেস সেটা কমে যাবে। এবং লেয়ারের ডেপথ হচ্ছে 2 মিটার, আর নিচের লেয়ারের ক্লে লেয়ারের কথা যদি চিন্তা করি সেটার মিডে আমার যাওয়া লাগবে, তো মিডে কিন্তু 1 মিটার পাবো আমি শুধু, এবং এটার ক্ষেত্রেও কিন্তু সাবমার্জের বিষয়টা থাকবে। তাহলে সেটার যেই ইউনিট ওয়েট সেটা আমরা পাইছিলাম 17.95, 17.95, এটা ইউনিট ওয়েট অনেক কমে গেছে কারণ এটাতে ভয়েডের পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, ভয়েডগুলো ছোট ছোট কিন্তু পরিমাণে কিন্তু অনেক বেশি। আর এখান থেকে মাইনাস করতে হবে 9.81 মাল্টিপ্লাইড বাই লেন্থ হচ্ছে আমাদের 1। সো এটা হিসাব করলে আমরা সিগমার ভ্যালুটা পেয়ে যাব, যেটা ছিল আমাদের ওভারবার্ডেন প্রেশার। তাহলে এটা আসে 88.36 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হয়ে যাবে এখানে। সুতরাং এখন আমরা আমাদের যেই সেটেলমেন্টটা হবে সেটাকে এস্টিমেট করে ফেলতে পারবো। সেটেলমেন্ট সমান সমান হবে আমার এখানে সিসি, যেহেতু আমি ধরে নিচ্ছি কম্প্রেশন কার্ভের মধ্যেই থাকবে, সিসি এর ভ্যালু হচ্ছে 0.45, তাহলে 0.45 মাল্টিপ্লাইড বাই যেই লেন্থটা আমাদের এখানে আছে মানে যে থিকনেসটা সেটা হচ্ছে 2 মিটারের একটা থিকনেস, ডিভাইডেড বাই 1 প্লাস ই মানে হচ্ছে ওই যে লেয়ারটা সেই লেয়ারের এর ভ্যালু সেটা আমরা বের করছিলাম 1.096, তাহলে 1.096 মাল্টিপ্লাইড বাই এখানে হবে লগ 10 বেস, আগে থেকেই ছিল কিন্তু এই ভ্যালুটা, তো 88.36 হবে, 36 লিখে ফেলছি ভুলে, 36, আর এখন হয়েছে কত 88.36 আগেই ছিল, আর কোয়েশ্চেন অনুসারে বলে দিয়েছিল যে 85 পরিমাণ এক্সট্রা এখানে আসবে, সো এটাও কিন্তু কিলো নিউটন পার মিটার স্কয়ার আছে, সো ইউনিটগুলো সেম আছে, 85 এখানে আমরা অ্যাড করে দিব, করে দিলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হবে ওকে। তো এটা আসে 0.1257, যেটাকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটারে আসবে এবং সেই ভ্যালুটা হবে 12.57 সেন্টিমিটার। তো এই হচ্ছে আমাদের টোটাল কতটুকু কনসলিডেশন সেটেলমেন্ট হবে। তাহলে কোশ্চেনের প্রথম পার্টটা শেষ, যে এস্টিমেট করো কতটুকু সেটেলমেন্ট হবে। সেকেন্ড পার্টে বলছে যে এস্টিমেট করো টাইম কত লাগবে 50% সেটেলমেন্ট হইতে। তো সেটার জন্য আমার যে ফর্মুলা সেটা হচ্ছে সিভি না সরি, আমি টিভি এর ফর্মুলা দিয়ে মনে রাখছিলাম, যেটুকু মনে পড়তেছে আমার, টিভি সমান সমান সিভি ইন্টু, তো এখানে থাকবে টি, আর নিচে যতটুকু মনে পড়ে এইচ এর উপর স্কোয়ার থাকে, একটু চেক করে নেই, উপরে উপরে তো লেখা ছিল একটা জায়গায়, এখানে লিখছিলাম না, হ্যাঁ, সিভি ইন্টু টি বাই এইচ এর উপর স্কোয়ার, ঠিক আছে ওকে, সিভি ইন্টু টি বাই এইচ এর উপর স্কোয়ার, সিভি ইন্টু টি বাই এইচ এর উপর স্কোয়ার। তো প্রথমে আমি ফর্মুলাটা কাজে লাগাবো আমার যে ল্যাবরেটরি স্পেসিমেনটা ছিল সেটাতে। তো ল্যাবরেটরি স্পেসিমেনের ভিতরে আমার যেই টিভি এর ভ্যালু সেটা কত হবে, টিভি এর ভ্যালু হবে 0.196, কেন, কারণ এটা করেসপন্ড করে ইউ সমান সমান 50%কে, আর আমাদেরকে কিন্তু বলে দিয়েছিল যে 50%-এর জন্য হয়েছে। টাইম যেটা সেটা লাগছিল আমাদের 30 মিনিট, এটা আমাদেরকে গিভেন ছিল যে 50% হইতে 30 মিনিট লাগছে। আর এইচ এর ভ্যালু যেটা সেটা এখন কত নিতে হবে এইটা এখন আমাদের মেইন বিষয়। এখন এক্স্যাক্টলি এই পোর্শনটাতে আমার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যদি আমাদের সয়েলটা এরকম হইতো যে বলে দিল পানি এদিক দিয়েও বের হতে পারে এবং এদিক দিয়েও বের হতে পারে, তখন আপনি কি করবেন, টোটাল হাইটটা সেই হাইটের অর্ধেকটুকু এখানে এইচ হিসেবে বসাবেন। আর যদি বলে যে না একদিকে আমাদের মোটামুটি আটকানো, অন্য দিক দিয়ে পানি বের হতে পারবে শুধুমাত্র, সেক্ষেত্রে আমরা কি করব, টোটাল যে হাইটটা সেটাকে এইচ হিসেবে বসাবো। এই কোয়েশ্চেনটাতে বলে দেয় না যে ডাবল ড্রেনেজ ধরবো নাকি সিঙ্গেল ড্রেনেজ ধরবো। তো কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে আমরা এখানে কোনটা ধরবো আসলে যদি কিছু দেওয়া না থাকে। স্লাইডের ভিতরে যে অঙ্কটা করছে ওখানে বলা আছে যে গিভেন ডাবল ড্রেনেজ কন্ডিশন, সেটা ধরে অঙ্কটা করছে, তো আমি সেটা ধরে করতেছি যে ডাবল ড্রেনেজ যেহেতু হয়েছে তাহলে আমার এইচ এর ভ্যালু হবে টোটাল হাইট ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1 সেন্টিমিটার। বাট এখানে কোয়েশ্চেনটা থেকে যায় যে সিঙ্গেল ডাবল ড্রেনেজ কেন ধরলাম। আর আমার মনে হচ্ছে পরীক্ষায় যদি আসে তাহলে জাস্ট বলে দিবেন যে ডাবল ড্রেনেজ অ্যাজিউম করে করতেছি, তাহলেই আই গেস হয়ে যাবে। বাট স্টিল যদি কোনো এক্সপ্লেনেশন থাকে তাহলে তো ভালোই, আর এক্সপ্লেনেশন না থাকলে আমরা বলে দেবো যে এটার ভিতর কোনো এক্সপ্লেনেশন নাই, এটা ওই টেলিগ্রাম গ্রুপে অথবা পিডিএফ এর মধ্যে আমি এডিট করে লিখে দেবো। তাহলে এখন এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, খেয়াল করেন, আমরা সিভি এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারবো, কারণ টিভি এর ভ্যালু হচ্ছে 0.196, এটার কোনো ইউনিট নাই,
মাল্টিপ্লাইড বাই সিভি এর ভ্যালু কত সেটা আমি জানি না, এটা আমি বের করতে চাই। টাইমের ভ্যালু কত এটা আমি মিনিটে এখানে রাখছে, বাট আমি এটা আওয়ারে নিয়ে যেতে চাই। তো আওয়ারে নিলে এটা হবে 0.5, আওয়ারে নিলে হবে 0.5। আওয়ারে নেওয়ার বিশেষ কোনো কারণ নেই, জাস্ট নিতেছি এমনি আওয়ারে। আর এখানের এইচটা সেন্টিমিটারে আছে, আর ওখানেও দেখেন সেন্টিমিটারেই, আচ্ছা সেন্টিমিটারে রাখতেছি আপাতত, সমস্যা নেই। অবশ্য মিটারে নিয়ে যাওয়া যায়, মিটারেই নিয়ে যায়। মিটারে নিয়ে গেলে এটা কত হবে 0.01, তাহলে মিটার পার আওয়ার এরকমই আসবে সিভি এর ভ্যালুটা। তাহলে সিভি এটা সমান সমান কি আসবে, উপরে হয়েছে আওয়ার আর নিচে কি বসবে আওয়ারের উপর স্কোয়ার, সরি মিটারের উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত আওয়ার, এই ইউনিটে আসবে ভ্যালুটা, কারণ এটা গুণ হবে মিটার স্কোয়ার আর এই যে আওয়ারটা ভাগ হবে। ওকে, সো ভ্যালুটা আসে 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার -5, আর ইউনিটটা যেটা বলছিলাম মিটার স্কোয়ার পার আওয়ার। এখন আমার যেই স্যাম্পলটা আছে মানে ফিল্ডে, সেই স্যাম্পলটা নিয়ে যদি কাজ করি, সেটার ক্ষেত্রে আমার টিভি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা সেম থাকবে। টিভি এর ভ্যালু সেম কি কারণে, কারণ টিভিটা ডিপেন্ড করে ইউ এর উপর, যেটা সেম আছে। সো টিভি এর ভ্যালু 0.196, ওখানে কিন্তু বলে দিছিল যে 50% কনসলিডেশন হিসেবে চাই, তো সেই হিসাবে মুখস্থ ভ্যালুটা বসছে 0.196। এরপরে আমার সিভি এর ভ্যালু, সেটা আগের যে রেজাল্টটা সেটা বসবে, কারণ এটা ডিপেন্ড করে আমাদের সয়েল টাইপটা কি তার উপরে। তো সয়েলটা যেহেতু আমাদের আগের এখানের যে সয়েলটা সেটাই আমাদের এখানে আছে, সেই কারণে আমরা সিভি এর ভ্যালুটা এখানে সরাসরি বসাইতে পারবো। ডিভাইডেড বাই আওয়ার, টাইম কত লাগবে সেটা আমরা জানি না, এটাই আমরা বের করতে চাই। আর এইচ এর ভ্যালুটা কত হবে এখানে, এখানে কিন্তু টু ওয়ে ড্রেনেজ হবে, কারণ উপরে নিচে দুই জায়গায় আমাদের স্যান্ড লেয়ার আছে। নিচে যদি কোনো ইম্পারভিয়েবল লেয়ার থাকতো সেক্ষেত্রে ওয়ান ওয়ে ড্রেনেজ হয়ে যেত। আর যেহেতু এখানে উপরেও স্যান্ড নিচেও স্যান্ড এটা বলে দিছিল, তাই আমরা এখানে টু ওয়ে ড্রেনেজ ধরবো। তাই যদি হয় তাহলে 2 মিটার লেন্থ সেটাকে অর্ধেক করে 1 মিটার বানিয়ে নিতে হবে এখানে। তো আমার এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে আমার ড্রেনেজের ভ্যালু, ড্রেনেজ লেন্থের ভ্যালু। তাহলে এটা হিসাব করলে আমাদের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে টিভি, এটা সমান সমান সিভি ইন্টু টি ডিভাইডেড বাই এইচ এর উপর স্কোয়ার। এখান থেকে আমরা টাইমটা বের করে ফেলতে পারবো। তাহলে টাইম সমান সমান হবে টিভি 0.196 ইন্টু এইচ, এইচ এর উপর হচ্ছে 1 এর উপর স্কোয়ার, আর সিভি এর ভ্যালু হচ্ছে 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এটাকে হিসাব করে দেখি কত আসে। এটা আসে মোটামুটি 5000 ঘন্টা, তো 5000 আওয়ার। যদি আমি এটাকে দিনে কনভার্ট করতে চাই তাহলে আমার 24 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসে 208.33 দিন। এটাকে যদি মাসে কনভার্ট করতে চাই তাহলে 30 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসে 6.94 মান্থ। তাহলে আমি এখানে বলতে পারি আমার মেইনলি 6 মান্থের মতন আসবে। আর 0.94 যেটা থাকে সেটাকে 30 দিয়ে গুণ করলে 28 দিনের মতন আসে, 28 ডে মানে 28.2 আসে। সো 0.2কে যদি আবার 24 দিয়ে গুণ করি তাহলে আওয়ার আসবে, তাহলে এটা আসে 4 আওয়ারের মতন বা অলমোস্ট 5 আওয়ারের মতন। ঠিক আছে, তো এতটুকু সময় আমার এখানে লাগবে, 6 মাস 28 দিন এবং 5 ঘন্টা। তো অলমোস্ট এটাকে আমরা রাউন্ড অফ করে 7 মান্থই বলে দিতে পারি আর কি। এত এত ডিটেল বলার দরকার নেই, এগুলা রাফ এস্টিমেশন সবগুলাই। সো 7 মান্থ ধরতে পারেন। তাহলে আমার 50% কনসলিডেশন হইতে 2 লেয়ারের যে 2 মিটারের যে থিকনেসের লেয়ারটা আছে সেটাতে 7 মাস সময় লাগবে, এবং আমরা ধরতে পারি যে এইখানে যে 85 কেপিএ লোড আছে সেটার জন্য 12.57 সেটেলমেন্ট হইতে মোটামুটি 7 মাস সময় লাগবে। বাট এতদিন পর্যন্ত তো আমরা কনস্ট্রাকশনে বসে থাকতে পারবো না, তাই আমরা যেটা করি ইউজুয়ালি সেটা হচ্ছে এই ভ্যালুটাকে বাড়াই দিই, মানে ওভারবেডের প্রেশারটাকে কোনো কিছু ওখানে চাপায় টাপায়, মানে এক্সট্রা বস্তা টস্তা এগুলো দিয়ে চাপায় এই প্রেশারটাকে বাড়াইতে হয়। প্রেশারটা বাড়াইলে দেখা যায় যে আমাদের এই কনসলিডেশনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা অনেক কমে আসে। বা এই যে এখানে ড্রেনেজের যে পাতগুলো সেই পাতগুলো খুলে দেওয়া হয়, যাই হোক ওগুলো অন্য আলোচনা, ওগুলোতে আমরা যাইতেছি না এখন। আমাদের আরেকটা একটু বিশ্রী অঙ্ক আছে, সেই বিশ্রী অঙ্কটা একটু করে ফেলি আমরা। মানে স্লাইডের অঙ্ক আর কি, একটু অদ্ভুত দেখতে, তাও করে ফেলা উচিত। মানে কখন যে কোন জায়গা থেকে কি দিয়ে দেয় ঠিকানা নেই, করে ফেলাই বেটার। তো কোয়েশ্চেনটাতে কি বলছে দেখি, যে ডিটারমাইন দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন, ওয়াটার কন্টেন্ট অ্যান্ড ভয়েড রেশিও। তাহলে কি কি বের করতে হবে, ডিগ্রি অফ স্যাচুরেশন এস, ওয়াটার কন্টেন্ট ডব্লিউ এবং ভয়েড রেশিও ই অফ এ ক্লে স্পেসিমেন, যেটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি ডেটাগুলো একটু দেখে রাখি, যে ক্রস সেকশনাল এরিয়া এটা হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার when it is at equilibrium under a consolidation pressure in the consolidation test and has a thickness of 1.867 centimeter. তার মানে কনসলিডেশন প্রেশারটা আমি যখন দিয়ে রাখছি সেই অবস্থায় এটার ভলিউমটা কিন্তু কিছুটা ডিক্রিজ হয়ে আছে, সংকুচিত হয়ে আছে। সেই অবস্থায় তার থিকনেসটা হচ্ছে 1.876 এবং এরিয়াটা হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। এবং যেহেতু আমাদের সিলিন্ড্রিকাল স্পেসিমেনই থাকে ইউজুয়ালি,
আর সিলিন্ডার না হলেও কিছু যায় আসে না, কারণ এরিয়া যেহেতু দেওয়া আছে, আমার হাইট দিয়ে গুণ করলে কিন্তু আমি ভলিউমটা পেয়ে যাব। মানে আমি আলটিমেটলি ভলিউমটা জানি। তাহলে আমার এখনকার যে স্পেসিমেনটা, সেই স্পেসিমেনটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। সেইটা কোন স্টেটে আছে? আন্ডার কনসলিডেশন প্রেসার। সেটার হাইটটা আমরা জানি, হাইটটা হচ্ছে 1.867 সেন্টিমিটার্স, এবং এরিয়াটা চেঞ্জ হবে না কারণ আমরা ল্যাটারাল স্প্রেডিংটাকে অ্যালাউ করি না। ওকে, এরপরে বললো কি when the specimen is allowed to expand under submerged condition, তার মানে এটাকে পানিতে চুবাইছে, চুবানোর পরে সেটাকে এক্সপান্ড করতে দিয়েছে, মানে লোডটাকে সরাই ফেলছে by reducing the consolidation pressure to 0, its thickness becomes 1.987 centimeter and the water content rises to 15%. তার মানে যখন আমরা কি করলাম, এটাকে সাবমার্জ কন্ডিশনে পানির মধ্যে চুবায়ে লোডটাকে সরাই ফেললাম, তখন এটা এক্সপ্যান্ড করে এটার হাইটটাকে কিছুটা বাড়াইতে পারছে, বাড়ায় কত হয়েছে 1.987, এবং এই অবস্থায় এটার ওয়াটার কন্টেন্টটা বেড়ে হয়ে গেছে 15%। আর এটা হচ্ছে নো প্রেশার আর সাবমার্জ কন্ডিশন। আচ্ছা, এরপরে কি বললো, দ্য ওভেন ড্রাই ওয়েট অফ দ্য সয়েল স্পেসিমেন ইজ 190 গ্রাম। তার মানে হচ্ছে আমরা যদি বলি যে আমাদের ওয়েট অফ ড্রাই সয়েল, এটা সমান সমান হচ্ছে 190 গ্রাম, অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল পার্টিকেলস মানে হচ্ছে জিএস, এটা হচ্ছে 2.7। আর অ্যাজিউম করতে বলছে যে ভলিউম অফ এয়ার ভয়েডস টু রিমেন কনস্ট্যান্ট আন্ডার কনসলিডেশন অ্যান্ড এক্সপ্যান্ডেড কন্ডিশন। তার মানে আমাদের যে ভলিউম অফ ভয়েড, তার মধ্যে তো দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে আমার ভলিউম অফ এয়ার, আর একটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার। তার মধ্যে ওরা যেটা বলার ট্রাই করতেছে যে এই জিনিসটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, কোনো কিছু যদি চেঞ্জ হলে আমার ওয়াটারের যে ভলিউমটা চেঞ্জ হবে। মানে এটা এই যে এখান থেকে যে ছোট হওয়ার সময় তো একটা ভলিউম কমছে, ভলিউম দুইভাবে কমতে পারে, একটা হচ্ছে পানি বের হয়ে গেছে আর একটা হচ্ছে বাতাস বের হয়ে গেছে। ওরা যেটা বলতেছে, ধরে নাও বাতাসটা বের হবে না, বের হইলে পানি বের হবে, এছাড়া কোনো বই নেই। তো এই কথাটা এখানে বলছে, এই কথাটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এতটুকু গেল, আমাদেরকে বের করতে হবে তাহলে কি বের করতে হবে, এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনে এস এর ভ্যালুটা কত, এই কন্ডিশনে ওয়াটার কন্টেন্টটা কত, এবং এই কন্ডিশনে ভয়েড রেশিও ই এর ভ্যালুটা কত। এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়েশ্চেন। আশা করি আমরা কোয়েশ্চেনটা একটু বুঝে ফেলতে পারছি। কোয়েশ্চেনটা বুঝে গেলে সলিউশন আসলে অনেক দূর মোটামুটি হয়ে যাবে। ওকে, এখন কথায় কথায় একটা ইনফরমেশন কিন্তু এইখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এখানের যে এস ভ্যালুটা, সেই এস ভ্যালুটা হচ্ছে 100%, কারণ এটা সাবমার্জ কন্ডিশনে ছিল। সাবমার্জ, এখানে আমি একটু সাবমার্জ কথাটা লিখে রাখি, তাইলে বোঝা যাবে ইজিলি। সাবমার্জ কন্ডিশনে ছিল, তাই এস এর ভ্যালু কিন্তু 100%। তাহলে আমাদের এই যে নো প্রেশার যেই অবস্থাটা, সেই অবস্থায় দেখেন ডাব্লিউ এর ভ্যালু জানা আছে, এস এর ভ্যালু জানা আছে, জিএস এর ভ্যালু তো কনস্ট্যান্টই, সেটা আমরা জানি। তাহলে এখানে ই এর ভ্যালুটা কত, এটা বের করে ফেলা যাবে না? তাহলে আমরা এই অবস্থার ই এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে আন্ডার নো প্রেশার, এই যে কন্ডিশন, বা আমি এটাকে একটা নাম দিয়েই লিখি, এটাকে আমরা বলি 1 আর এটাকে বলি আমরা 2। তাহলে আমরা এখানে লিখতেছি যেটা, সেটা হচ্ছে স্টেট 2 এর জন্য এস এর ভ্যালু হচ্ছে 100% which is 1 ইন্টু ই এর ভ্যালু আমরা জানি না, বের করতে চাই, এটা সমান সমান হচ্ছে ডাব্লিউ which is 1.5 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 2.7। তাহলে এখান থেকে আমার ই এর ভ্যালুটা বের হয়ে যাবে, ই সমান সমান এটা আসলে 0.405। আচ্ছা, সেই স্টেট 2 এর জন্য না করে আগে আমরা স্টেট 1 এর জন্য করি, কারণ কি বের করতে হবে সেটা যদি আমরা একবার বুঝে ফেলতে পারি তাহলে ওগুলা বের করাটা একটু ইজিয়ার হবে। তো প্রথমে আমি দেখতেছি আমার ই বের করতে হবে। এর আমি ইকুয়েশন জানি কি আসলে, আমি একটা ইকুয়েশন জানি, এস ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু জি, বাট ওই ইকুয়েশন দিয়ে কিন্তু কাজ হবে না, কারণ ওই ইকুয়েশনের সবই মোটামুটি আননোন। একটা শুধু জানি, সেটা হচ্ছে জিএস। ই ওয়ালা আরেকটা ইকুয়েশন আমি জানি, সেটা হচ্ছে গামা এর ইকুয়েশনটা। তো গামা সমান সমান যেটা শিখছিলাম, সেটা হচ্ছে জিএস প্লাস এসি ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ। তো আমি যদি ড্রাই কন্ডিশনের যে ইউনিট ওয়েট সেটা আমি এখানে নিই, মানে ড্রাই কন্ডিশনেরটা, তাহলে আমি এখানে বলতে পারবো শুধু জিএসটা থাকবে, রাইট? আর কিছু কিন্তু থাকবে না। তাহলে জিএস প্লাস 1 প্লাস ই, আর এখানে একটা গামা ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এই অবস্থাটা যদি হয়, তাহলে জিএস আমার জানা আছে, গামা ডাব্লিউ আমি মুখস্থ জানি, গামা ডিটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে কিন্তু ই বের হয়ে যাবে। গামা ডি কিন্তু বের করার একটা ওয়ে সুন্দরভাবে ওরা দিয়ে দিচ্ছে, যে আমি যখন স্টেট 1 এ আসি তখন আমার ভলিউমটা হচ্ছে এরিয়া
which is 50 multiplied by length which is 1.867 এবং ড্রাই সয়েলের যে ওয়েট সেই ওয়েটটা দেওয়া আছে 190। তাহলে এখান থেকে গামা ডিটা কিন্তু গ্রাম পার সিসিতে খুব ইজিলি বের করে ফেলা যায়। তাহলে এটা আসে 190 ডিভাইডেড বাই 50 মাল্টিপ্লাইড বাই 1.867 এটা আসে 2.035 2.035 গ্রাম পার সিসি। সেই ভ্যালুটা আমি কিন্তু এখন এখানে ইউজ করতে পারবো যে 2.035 এটা সমান সমান GS which is 2.7 মাল্টিপ্লাইড বাই গামা W গ্রাম পার সিসিতে 1ই আসবে আর এখানে হচ্ছে 1 প্লাস E। তাহলে এখান থেকে আমরা E এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে, সো E এর ভ্যালু দাঁড়ায় 0.327। তাহলে আমরা এই আন্ডার প্রেসার এই যে কন্ডিশনটা সেই কন্ডিশনে E এর ভ্যালু কত সেটা পেয়ে গেছে 0.327। ওকে, এখন আমরা আরেকটু সামনের দিকে আগাই যে E এটা সমান সমান আমরা কি জানি, এটা সমান সমান হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। অবশ্য এখন যেটা ভাবতেছি না এটা আমার দরকার নেই আসলে, আচ্ছা থাক এটা আমার লাগবে না। তাহলে E এর ভ্যালু আমার একটা অ্যান্সারের পার্ট ছিল সেটা আমি বের করে ফেললাম, সো E আমার চলে আসলো। এখন একটু চিন্তা করেন যখন এই অবস্থা থেকে যখন এই অবস্থায় আসলো তখন আসলে কি কমছে এখানে কি আমার বাতাস কমতে পারছে? বাতাস কিন্তু কমতে পারে নাই, কারণ ওরা কিন্তু বলছে যে বাতাস কনস্ট্যান্ট। তার মানে এই অবস্থা থেকে এই অবস্থায় আসার সময় আমার কিন্তু আসলে পানি কমে গেছে। তাহলে কতটুকু পানি কমছে সেটা কিন্তু আমি ভলিউমের চেঞ্জ দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে ডেল্টা ওয়েট অফ ওয়াটার এটা যদি আমাকে বের করতে হয় আমি বলবো যে ডেল্টা ভলিউম অফ ওয়াটার মাল্টিপ্লাইড বাই গামা অফ ওয়াটার, কারণ m ইজ ইকুয়ালস টু রো ভি ছিল, ঠিক সেম ভাবে গামা ইজ ইকুয়ালস টু ভি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু গামা, ওইটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। এটা কিন্তু সরাসরি কি আসবে, ওয়েট আসবে। তাহলে ডেল্টা ভিটা কত সেটা যদি বের করতে চাই, আমার এরিয়া কত 50, ডেল্টা ভিটা কিন্তু শুধুমাত্র ডেল্টা এইচ এরই পার্থক্য। তাহলে তো 1.987 থেকে 1.867 বাদ, 1.987 মাইনাস 1.867, তাহলে এটা হচ্ছে আমার ভলিউম ইন কোন ইউনিটে, সিসি ইউনিটে, সেন্টিমিটার কিউব, মাল্টিপ্লাইড বাই ওয়েট অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার সেটা হচ্ছে 1। তাহলে এটা করলে আমরা ডেল্টা ডাব্লিউ অফ ওয়াটার এটা কত এটা বের করে ফেলতে পারবো। ভ্যালুটা আসবে 50 মাল্টিপ্লাইড বাই 1.987 মাইনাস 1.867, এটা করলে আসে 6 গ্রাম। ঠিক আছে, গ্রাম পার সিসি ছিল, সো বিয়োগ করলে 6 গ্রাম আসে। তাহলে এখন একটু ভেবে দেখেন যে আমার এখানে ওয়াটার কন্টেন্ট ছিল 15, এই 15 থেকে আসলে 6 গ্রাম পানি বের হয়ে গেছে। 6 গ্রাম পানি বের হয়ে যাওয়া মানে কি, ইকুইভ্যালেন্ট একটা ওয়াটার কন্টেন্ট আমার বের হয়ে গেছে। আমি ইকুইভ্যালেন্ট ওয়াটার কন্টেন্টটা যদি বিয়োগ দিয়ে দিতে পারি তাহলেই তো আমার এইখানের ওয়াটার কন্টেন্ট কত সেটা চলে আসবে। আমি এখন বলতে পারি যে আমার এই যে স্টেটটা আছে মানে সেকেন্ড স্টেটটা, এটার যে ওয়াটার কন্টেন্ট ডাব্লিউ অফ 1 এটা সমান সমান হবে আমার ফার্স্ট সেকেন্ড স্টেট যেটা এই স্টেটের ওয়াটার কন্টেন্ট দ্যাট ইজ W2, এটার থেকে বিয়োগ করতে হবে আমার ডেল্টা ওয়াটার কন্টেন্ট। আর বলি একটু এখানের ওয়াটার কন্টেন্ট কত 15, তার থেকে 6 গ্রাম পানি বের হয়ে গেছে। তাহলে 6 গ্রাম পানি বের হইলে যতটুকু ওয়াটার কন্টেন্ট কমে গেল সেটা বাদ দিয়ে দিলে আমি এখানের ওয়াটার কন্টেন্ট পেয়ে যাব। তাহলে আমার স্টেট 1 এর ওয়াটার কন্টেন্ট হবে স্টেট 2 এর ওয়াটার কন্টেন্ট মাইনাস যতটুকু ওয়াটার কন্টেন্ট চলে গেল। তাহলে স্টেট 2 এর ওয়াটার কন্টেন্ট ছিল কত 0.15, আর আমার এখানে ওয়াটার কন্টেন্ট কতটুকু চলে গেল 6 গ্রামের ইকুইভ্যালেন্ট। তো উপরে বসবে ওয়েট অফ 6 গ্রাম ওয়াটার, নিচে বসবে ওয়েট অফ সলিড। তো সলিডসের যে ওয়েট সেটা কিন্তু 190, এটা আমার এখানে বলা আছে। আমি সেই অনুসারে যদি বসাই দিই আমার ভ্যালুটা আসবে 0.15 মাইনাস 6 বাই 190, তো এটা করলে আসে 0.1184, 0.1184। তার মানে আমরা এখানে ওয়াটার কন্টেন্টটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করে ফেলি, ওয়াটার কন্টেন্টটা আসবে 11.84%। এখন দেখেন এই ডেটাটা আমার জানা হয়ে গেছে, এটাও জানা হয়ে গেছে। তাহলে এটার জন্য আমার কিন্তু এখন এসি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু জি, ওই ফর্মুলাটাই এনাফ। তাহলে আমি এখন আরেকটা ফর্মুলা দিব এখানে যে এসই এটা সমান সমান ডাব্লিউ ইন্টু জিএস। এখান থেকে আমরা বের করে নিব আমার এস এর ভ্যালুটা, এস সমান সমান হবে ডাব্লিউ যেটা মাত্র বের করলাম 0.1184, জিএস এর ভ্যালু 2.7, আর আরেকটা কোনটা জানি এখানে, হ্যাঁ ই দিয়ে ভাগ দিতে হবে, ই এর ভ্যালুটা হচ্ছে 0.327। এখান থেকে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনটা বের করে ফেলতে পারবো। সো ডিগ্রি অফ স্যাচুরেশনটা আসে 0.9776, বা এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে এস এর ভ্যালু বলতে পারবো 97.76%। তো স্লাইডের ভিতর আরো কি কি জানি করছে, তার মধ্যে আবার এই অ্যান্সারটা কিন্তু নাই 97.76।
বাট আমি কোয়েশ্চেন থেকে যেটা মনে করলাম সেটা হচ্ছে বলছে কি যে ডিটারমিন ডিগ্রি অফ স্যাচুরেশন এস বের করতে হবে, ওয়াটার কন্টেন্ট আর ভয়েড রেশিও বের করতে হবে ক্লে স্পেসিমেনের কোন কন্ডিশনে, যেখানে আমাদের কনসোলিডেটেড অবস্থাটা ছিল, তার মানে এই কন্ডিশনেরটা। তো আমার হিসাবে অ্যান্সার আসলে এই তিনটাই হওয়া উচিত, বাট স্লাইডের যে অ্যান্সারটা আছে সেটাতে কিন্তু এইটা আমাদের অ্যান্সার হিসেবে আসে না। স্লাইডের অ্যান্সারটা আমি এখানে রাখতেছি পাশে, কেউ যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। বাট আমার মনে হয় একটু করলেই এনাফ। ওকে, তো এই হচ্ছে আমাদের স্লাইডের অ্যান্সারটা। এখানে স্টেজ 1 আর স্টেজ 2 দিয়ে প্রকাশ করে আরকি পুরো জিনিসটাই করছে। কোয়েশ্চেন এটাই, উপরে একটু কি লেখা আছে, এছাড়া আর এক্সট্রা কিছু নাই। সেটা একটু পড়ে দেখেন যে যদি এক্সট্রা কিছু পান যে কোয়েশ্চেনে চাইছে কিন্তু আমি বের করে নেই, তাহলে সেটা একটু কমেন্টে বললেন অথবা গ্রুপের ভিতরে, যেটা বারবার বলতেছি সয়েলের জন্য, সেখানে থাকলে আমরা তাহলে ওখানে কারেকশন করে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি আপাতত এতটুকুই রাখতেছি, কারণ আমার জানা মতে প্রাইমারি সেটেলমেন্টে যা যার মতন অঙ্ক থাকার কথা সেগুলো সবই আমরা করে ফেলছি। তার মানে শ্যালো ফাউন্ডেশনের পার্টটা আমরা ধরতে পারি মোটামুটি আমাদের হয়ে গেছে।